লাইভে চলে এসেছি আপনাদের শুনতে অসুবিধে হচ্ছে কিনা আমাকে জানান, শোনা যাচ্ছে কিনা। আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে এমন কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব, আবার চমকে উঠবেন। মানে চমকে ওঠার তো কোনো শেষ নেই। এই নতুন বিশ্ব ব্যবস্থায় চমকের পর চমক আপনাদের জন্য অপেক্ষা করছে, সাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে। তবে উপরতলার প্রভুরা তারা কিন্তু সবই জানেন, তারা কিন্তু সব কিছুই পরিকল্পনা মাফিক তারা এগিয়ে চলেছেন। রাজকুমার মাইতিকে দেখতে পাচ্ছি প্রোফাইলের রিচ আবার কমিয়ে দেওয়া হয়েছে, আবার কিছুদিন হলো লক্ষ্য করছে। যাই হোক, রাজকুমার, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কেউ একটু মন্তব্য করে জানান, তবে আমি কেটে আসবো আরও একবার। বর্ষা চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। কমেন্ট করা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, রাজকুমার বলছি যে শোনা যাচ্ছে। তো আজকের গুরুত্বপূর্ণ লাইভের বিষয়, ছত্তিশগড়ে অরণ্য ছেদন, আদানির লজিস্টিক্স, আদানি মাইনিং, তারা সেখানে কী কাণ্ড করছে এবং আগামীতে কি হতে চলেছে এবং নেপথ্যে কী কাজ করছে। স্বাগত হিয়া চক্রবর্তী, শোনা যাচ্ছে। হ্যাঁ, অনেকেই জানিয়েছেন শোনা যাচ্ছে। সে বিষয়ে কিছু চমকে দেওয়া তথ্য আপনাদের সামনে আনব। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কে কেন্দ্র করে একটি ফেক ভিডিও, আমি এখনো পর্যন্ত তেমনটাই নিশ্চিত। ওই কারণে আমি পোস্ট দেওয়ার সময় কিন্তু ছকবাজি কথাটি উল্লেখ করেছিলাম। এরকম আগামীতে আরও বেশি বেশি করে ঘটতে থাকবে। এ বিষয়েও আলোচনা থাকবে, প্রথম অংশেই রাখব গুরুত্বপূর্ণ এই অংশটি। আর অবশ্যই আরও একটি সুখবর দেব আমি এই লাইভেই। এখনও পর্যন্ত সুখবর, তবে শেষ পর্যন্ত সুখবর থাকবে কি না এই নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে, এবং জায়নের শক্তি এবার আরও উঠে পড়ে লাগবে। সেটা হলো আন্তর্জাতিক প্যান্ডেমিক ট্রিটি বা ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটি ধাক্কা খেয়েছে, এগোচ্ছে না সেরকম। এমনই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এবং কেন এগোচ্ছে না, কী কারণে এগোচ্ছে না, সে বিষয়েও এই লাইভে তথ্য রাখব। তার আগে একটি গুরুত্বপূর্ণ সবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক খবর আপনারা জানেন। আবার এদিকে মহামান্য আদালত জানিয়েছে 18 মাসের ডিএলএড, মানে বুঝতেই পাচ্ছেন কিসের কথা বলা হচ্ছে, সেটা আর বৈধ নয়। এইভাবে ক্রমে ক্রমে সব কিছুকে অবৈধ করে দেওয়ার, বিশেষ করে সরকারি যা আছে সব কিছুকে লাটে তোলার কার্যক্রম বহু আগেই হয়ে আছে। কোর্টকে, আদালতকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করে, সে তো আমি আগেই বলেছি। এ বিষয়েও কিঞ্চিত আলোচনা রাখব। বইমেলার আগে আপনারা জানেন আগামীকাল থেকে কলকাতা বইমেলা শুরু হয়ে যাচ্ছে। তার আগে এটি আমার দীর্ঘ লাইভ, দীর্ঘ লাইভের পরেও কিছু লাইভ হয়তো আমি করব, কিন্তু সেগুলোর সংক্ষিপ্ত লাইভ হবে। বইমেলার বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে হয়তো কিছু লাইভ আমাকে করতে হতে পারে, সেটা আমি জানি না, পরিস্থিতি অনুযায়ী। কিন্তু আর্থসামাজিক বিশ্লেষণ এবং সাম্প্রতিক ঘটনার ওপরে বিস্তারিত আলোকপাত করে বইমেলার আগে এটি আমার শেষ লাইভ। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে চলেছিলাম, আমার ব্যক্তিগত ক্ষেত্রে কিছুদিন আগে এক
সহযোদ্ধা পাঠক, তিনি আমায় ভালোবাসেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি আমাকে ফোনে বললেন যে স্যার, আপনার ঘরে একটা এসি লাগিয়ে আসবো। আম, কেন না, আপনি দেখেছি আপনি গরমকালে কীরকম ঘামতে ঘামতে ফ্যান বন্ধ করে ঘামতে ঘামতে লাইভ করেন, এতে কষ্ট হয় আপনার। তো আমি তখন বললাম যে বিলটা কে দেবে? বলে আপনাকে ভাবতে হবে না, আমি বিলের ব্যবস্থা করে দেব, কোনো চিন্তা নেই, অনুগ্রহ করে আপনি রাজি হয়ে যান, আপনি খুব এই সময়টা আপনি খুব কষ্টে থাকেন, অমুক তমুক। তো তিনি নিশ্চয়ই আমার লাইভ শুনছেন, কারণ তিনি আমার লাইভ শুনে থাকেন বললেন, ভিডিও দেখে থাকেন। তাকে অনুরোধ করব, মানে আমার বকে যাওয়ার ব্যবস্থাটা পাকাপাকি করবেন না। হ্যাঁ, আমি এখনও বকে যাইনি। তা আপনার যদি মনে হয় যে এতে আপনি আমার ভালো করবেন, আমি আপনাকে ফোনেও বলেছি, তবু সবাইকেই বলি এটা, কারণ এর মধ্যে সবার জন্য শিক্ষণীয় কিছু বিষয় আছে। যে এয়ার কন্ডিশনের ব্যাপারে আমার মতামত আমি পোস্টে লিখেছি, লাইভে বলেছি, ভিডিওতে বলেছি। তা সত্ত্বেও যদি আপনাদের কারো কারো মনে হয় ওই সময়টা আমি কষ্ট পাই ফ্যান অফ করে, শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনি প্রস্তাব আমাকে দিতেই পারেন। আর তেমনই আমি বারবার করে আপনার প্রস্তাব অগ্রাহ্যও করতে পারি। আপনার যেমন অধিকার আছে আমাকে এরকম প্রস্তাব দেওয়ার শুভাকাঙ্ক্ষী হিসেবে, তেমনই আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং আমার নিজের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমারও এই প্রস্তাব না করার অধিকার আছে। তো জ্ঞাতার্থে জানাই, ইতিমধ্যে আবার অনেকের মাঝখানে আমি দু একটি লাইভ গেঞ্জি পরে করেছি বলে, মানে টি শার্ট পরে করেছি বলে চমকে গেছেন, অবাক হয়েছেন। তো তাদেরকে আরও একটু অবাক করে দিয়ে বলি, আমি এই শীতেও কিন্তু কোনো রাতেই ফ্যান ছাড়া ঘুমোইনি, ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি আগে। হ্যাঁ, আজকেও তাই করব। কি অবাক হচ্ছেন কেন? বাহাদুরি? না 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 না। আমি যেমন গরমকালে দীর্ঘকাল সময় ফ্যান অফ করে থাকি, শুধুমাত্র ওই লাইভ করার জন্য নয়, ওটা তো অবশ্যই ফ্যানের শব্দ হয়, তার মানে এটা ভাববেন না যে আমি শুধু লাইভ করার সময় ফ্যানটা অফ করে থাকি। না না না, দিনের একটা উল্লেখযোগ্য সময় আমি ফ্যানটা অফ করে রাখি, শরীরকে ঘামতে দেওয়ার জন্য, আরও বেশি করে শরীরের নাম মহাশয়, যা শোয়ানো যায় তাই সয়। আর শীতকালে কেন ফ্যান চালাই? ওই যে অভ্যেস করার জন্য। এমন নয় যে আমার খুব গরম লাগছে, এরকম দু একদিন তো ঠান্ডা পড়েছেই, না না না, এমন নয়। আমি ফ্যানটা চালাই শীতকালে রাতের বেলা, যাতে করে আমার চরম ঠান্ডার দেশে গেলেও কোনো সমস্যা না হয়। এবং মাঝরাত্রিরে ঝাড়খণ্ডের মতো জায়গায়, আমি বলেছি সুবর্ণরেখার ড্যামে আমি স্নান করেছি রাতের বেলা। সহযোদ্ধা পাঠক সব্যসাচীর সেই সময় ছিল, তীরে বসে ছিল, সে দেখেছে কীরকম ঠান্ডা ছিল সেই দিন, সেই রাতে, জানুয়ারি মাস। তো ও তো ধরেই নিয়েছিল যে আমার সর্দি কাশি হবে, নিউমোনিয়া হবে, ঠান্ডা লাগবে, আমি আর বিছানা থেকে উঠতে পারবো না। না, তেমনটা ঘটেনি, তাই আমারও তেমনটা ঘটে না। তো এই অভ্যেসটাকে, এই টিউনিংটাকে বজায় রাখার জন্যই কিন্তু আমি শীতকালেও রাতের বেলা, দিনের বেলা, বিশেষ করে রাতের বেলা ফ্যান চালাই আমি। এবং কাল পরশু আমি বললাম না, একদিনও বন্ধ করে নি। তো মনে হচ্ছে আমার সর্দি এসেছে, জ্বর হয়েছে, নিউমোনিয়া হয়েছে। আসলে আমার ক্ষেত্রে বলবো, সবার ক্ষেত্রে এটা, তাই বলে আপনারাও কিন্তু করতে যাবেন না। এটা দীর্ঘ অনুশীলনের ফল, কিন্তু দীর্ঘ অনুশীলনের ফসল। আপনারাও দেখবেন, হিমালয় অঞ্চলে গিয়ে দেখবেন, অনেকেই উত্তরাখণ্ডে গেছেন, আমি সাধু মহাত্মা নই, সাধারণ মানুষ, কিন্তু তারাও কিন্তু সাধারণ মানুষ, কিন্তু ওই যে অনুশীলন, তারা দেখবেন খালি গায়ে থাকেন, ওই বরফ থেকে জল তুলে, বরফ ফুটো করে সেখান থেকে জল তুলে স্নান করেন খালি গায়ে। কিভাবে পারেন? ওই যে শরীরের নাম মহাশয়, যা শোয়ানো যায় তাই সয়। এবং অবশ্যই মূল কথা কিন্তু
প্রকৃতির সঙ্গে যোগ রাখা, প্রকৃতির সঙ্গে যোগ রাখা এবং শরীরকে সহনশীলতা, শরীরের সহনশীলতা বৃদ্ধি করা। আর এটা কিন্তু ভুল ধারণা যে আপনি পুকুরে স্নান করলেই আপনার সর্দি লাগবে, শীতকালে ঠান্ডা লাগবে, এটা ভুল কথা। বরং আপনি যত বেশি করে নিজেকে এক্সপোজ করবেন, শীতে শীতের কাছে এক্সপোজ করুন, গরমে গরমের কাছে এক্সপোজ করুন, ধুলো মাখুন, কাদা মাখুন। যদি আমি তো এখনও গ্রামে গঞ্জে গেলে পুকুর টুকুর, নদী ফদি, নদীকে বিশেষ করে তার মাটি আমি গায়ে মাখি, সেটা আমার সহযোদ্ধারা জানেন। সব কিছু তো আর ছবি ভিডিও দেওয়া যায় না। অর্থাৎ প্রকৃতির সঙ্গে এসি ঘরে, এসি জিমে যাবেন না, এসিতে জিম করবেন না। আমি এ বিষয়ে একটি পোস্ট দিয়েছি, তাই তো? হ্যাঁ, এই বিষয়ে যখন এলো তখন আরও দু একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই। এ বিষয়ে আমার কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে, পুরনো ইউটিউব চ্যানেলে ছিল, যেটা উড়িয়ে দিয়েছে। কেউ কেউ প্রশ্ন করছেন যে স্যার, দুটো ডোজ নিয়ে ফেলেছি, কি করব? কিচ্ছু করতে হবে না, কোনো টেনশন করবেন না। রাসায়নিক বর্জিত জীবনযাপন করুন, প্রকৃতির বুকে ফিরে আসুন। ইতিমধ্যেই যারা আমার সঙ্গে পরিচিত হয়েছেন, দুটি ডোজ নেওয়ার পরে পরিচিত হয়েছেন, বা আমাদের মতো আরও অনেক সহযোদ্ধা রয়েছেন, তাদের সঙ্গে পরিচিত হয়েছেন, তারা কিন্তু সুস্থ আছেন। কারণ তারা এই জীবনে আগেই ফিরে এসেছেন অথবা ফিরে গেছেন প্রকৃতির কাছে। কিছু টিপস আমি আপাতত এইখানে বলছি, পুরোটা বলা যাবে না। বাকি আপনারা একটু বইমেলায় তো আসছেন, জিজ্ঞাসা করে নেবেন, কারণ ভিডিও দীর্ঘ হয়ে যায়। প্রথমে ক্যান্সারের কথা বললাম। ক্যান্সার কিন্তু আগামীতে মহামারীর আকার নেবে। তার মূল একটা কারণ কিন্তু করোনামৃত তো আছেই, তার তো প্রভাব পড়ছেই আমাদের শরীরে। অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটি এই কর্কট রোগ। কিন্তু যারা নেননি, সেখানে কি তাদের কি, আমাদের দেশে কি বা আমাদের কি আগে কখনো ক্যান্সার হতো না? তা তো নয়। করোনামৃতর আগেও বা অমৃতর আগেও ক্যান্সার ছিল, দীর্ঘকালের খবর আমরা জানি। কর্কট রোগ বলা হয় এটা। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? সবাই তো আর টক আতা বা লক্ষণ আতা পাবেন না। হ্যাঁ, টক আতা কিন্তু ক্যান্সার প্রতিরোধক। কি করবেন? সকালবেলা উঠে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খান। প্রতিদিন না হলেও অল্টারনেটিভ করে খান। এছাড়াও লিভারের জন্য খান আখের গুড় দিয়ে হলুদ, কাঁচা হলুদ। আর যদি কোলেস্টেরলের থেকে মুক্ত থাকতে চান, তাহলে সকালবেলা খালি পেটে 1 কোয়া রসুন একটুখানি ফাটিয়ে জলে 15 মিনিট ভিজিয়ে রেখে সেই রসুনটা জল দিয়ে গিলে খান বা চিবিয়ে খান। এটা প্রতিদিন না হলেও একটা করে এক দিন করুন, ঠিক আছে? যেটাকে আপনার মনে হবে আর কি, যেটা আপনার কাছে। তো এই অভ্যেসটা বজায় রাখুন। প্রতিদিন সকালবেলা খালি পেটে 3টে, যেটা বললাম 3টের একটিকে, সব দিনে 3টি করার দরকার নেই, অল্টারনেটিভ দিনে করুন। বা কখনো ত্রিফলা খান মধু দিয়ে সকালবেলা খালি পেটে। তাহলে তুলসী, ত্রিফলা, কাঁচা হলুদ এবং রসুন, এগুলো এক দিন করে অল্টারনেটিভ খান। বাকি আরও বেশি বিস্তারে গেলাম না। আর একটা বিষয় বলি, শারীরিক পরিশ্রম করুন। শারীরিক পরিশ্রম করুন, খাটাখাটনি করুন। আপনি যদি মাঠে কাজ করেন তো একদম ভালো কথা, কিন্তু সবাই তো আর মাঠে কাজ করেন না, শহরে থাকেন। সেক্ষেত্রে কি করবেন? এসি জিমে যাবেন না, বাড়িতে স্কিপিং করুন। সুযোগ পেলে সাঁতার কাটুন। সাঁতারের মতো ভালো ব্যায়াম হয় না, তাই তো? হ্যাঁ, এই যে আমি জ্যাকেটটা পরেছি, অনেকের এই দুশ্চিন্তা কাটানোর জন্য যত অন্তত পরে এই ধরনের মেসেজ না পাই, হ্যাঁ স্যার আপনার ঠান্ডা লাগছে না, আপনি টি শার্ট পরে লাইভ করছেন। তো এই কারণে আমি এইটা পরেছি আপনাদের, যাতে করে অন্তত এই লাইভ দেখতে শুনতে কোনো অসুবিধে বা অস্বস্তি না হয়। তো যাই হোক, তবে হ্যাঁ, এটা মানতেই হবে যে শীতকালে বিভিন্ন রকমের দেখবেন পোশাক পরা যায়, মানে বেশ ফ্যাশনেবল পোশাক আশাক পরা যায় শীতে। আমাদের তো শীত পড়েই না সেইভাবে। তো যাই হোক,
ভালো ভালো পোশাক পরুন, জ্যাকেট পরুন। গরমকালে তো নাভিশ্বাস উঠে যায়, তাই না বলুন? এই সুযোগটাকে কাজে লাগান। এই শীত এসেছে বলে যা অবস্থা দেখি ফেসবুকে, হ্যাঁ, কেউ নাকি স্নান করছে না, কেউ নাকি মনে মনে স্নান করছে। তো এই সব বিষয়গুলো চলে আসছে। তো এগুলোকে অ্যাভয়েড করুন, প্রতিদিন স্নান করুন। স্নান কেন করবেন না? কি সমস্যা? স্নান করার সময় মনে মনে ভাববেন যে আপনি রাজস্থানে আছেন। এটাই মানসিক জায়গা, ভাবুন না, কি সমস্যা আছে? যাই হোক, আর একটা, তাহলে কি, ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন। এবং এটা বৈজ্ঞানিক সত্য যে আপনি যদি ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, ক্যান্সারের সম্ভাবনা 30% কমে যায়। ক্যান্সার তো জেনারেলি দেখবেন আগে ওল্ড ম্যান মানে এল্ডারলি ডিজিজ মানে বয়স্ক মানুষের ক্যান্সার হতো। এখন তো আর কি বলবো বলুন, ফার্মা কোম্পানির লীলায় বাচ্চা কাচ্চাদেরও ক্যান্সার হয়ে যাচ্ছে, তো সেটা আলাদা কথা। তাহলে প্রথমেই ফার্মাকে অ্যাভয়েড করুন, প্রাকৃতিক জীবন যাপন করুন এবং ব্যায়াম করুন। যে কোনো শারীরিক কসরত হয় এমন ব্যায়াম করুন। তাহলে আপনার এই এক্সারসাইজের ফলে কিন্তু ক্যান্সারের যে সম্ভাবনা সেটা কিন্তু 30% ওই ক্ষেত্রেই কমে যাচ্ছে। কেন বলুন তো? কোষকে আপনি অক্সিজেন দিচ্ছেন। আপনি যখন এক্সারসাইজ করেন, পরিশ্রম করেন, তখন আপনার কোষে কোষে অক্সিজেনের সাপ্লাইটা বেড়ে যায়। আর কোষকে যত আপনি অক্সিজেন যোগান দেবেন, কোষ তাজা থাকবে, সতেজ থাকবে, তাই না? ক্যান্সার তো কিছুই নয়, কোষের অ্যাবনর্মাল গ্রোথ, তাই তো? আর আপনি যদি দিনের পর দিন মাস্ক পরে থাকেন, যে কারণে মাস্কটাকে ওরা এত গুরুত্ব দিল, এটা শুধু আমাদের কোষে অক্সিজেন সাপ্লাই কমিয়ে দেয় না, সে তো করেই, কমিয়ে দিচ্ছে। তার ফলে ফুসফুসের হাইপারকাপনিয়া, এ নিয়ে বহু লাইভ করেছে আমি, লেখালেখি 2য় খণ্ডে লিখেছে এই মাস্কের বিপদ সম্পর্কে, যেটা ওরা চাইছে। পাশাপাশি কি হচ্ছে, আপনার শরীরে, আপনার রক্তে অক্সিজেনের যোগানটা কমিয়ে দিয়ে আপনি এমনি ঝুলিয়ে রাখলেন আলাদা কথা, কিন্তু অনেকে তো ডবল মাস্ক, টাইট মাস্ক পরেছেন, ওরে বাপ রে বাপ, তো অক্সিজেন স্টার্ট করেছেন তাদের কোষকে, এবং এটার ফল কিন্তু তারা পেতে শুরু করেছেন অথবা আগামীতে পাবেন। হ্যাঁ, পাবেনই। যাই হোক, তো এইগুলো ফলো করুন। এই পর্যন্তই এই বিষয়টিকে আমি থামাচ্ছি। আর বাকি আরও প্রশ্ন থাকলে অবশ্যই বইমেলা, হ্যাঁ বইমেলার কথা বলছিলাম। তো এই যে যিনি আমাকে এয়ার কন্ডিশন উপহার দেওয়ার কথা বললেন, এরকম অনেক রকম প্রস্তাব আমি পাই। না, এরা কিন্তু তথাকথিত যারা রয়েছেন প্রতিষ্ঠানে, তাদের প্রস্তাবগুলো তো অবশ্যই অন্য রকমের প্রস্তাব, আমি সেই প্রস্তাবে যাচ্ছি না, এটা তো বিক্রি হয়ে যাওয়ার প্রস্তাব। তো সেখান থেকে আমি বহু আগেই বেরিয়ে এসেছি। আমি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যে এরকম যে প্রস্তাবগুলো পাই, তো তাদের বলবো যে এই যে আপনি আমার ঘরে এসি লাগিয়ে তার বিল দেবেন বলেছেন, এবং আপনাকে আমি যেহেতু চিনি মানে, এবং আপনার আগেকার অ্যাক্টিভিটি জানি, তাই এই ব্যাপারটাকে কিন্তু আমি আন্তরিকভাবেই দেখেছি। এবং আপনি এটা কিন্তু আমাকে স্তুতি করার জন্য বলেননি, তথাকথিত স্তুতি, সেটাও আমি জানি ভালো করে। তো আপনি এক কাজ করুন, ওই অর্থটা যেটা ব্যয় হবে এই এসির জন্য উপহার হিসেবে আপনি দেবেন, সেটি দিয়ে একটা পথসভা আয়োজন করুন, একটু ব্যানার করুন, কি ব্যানার হবে না হবে আমি বলে দেব, বা কোনো একটা হল বুক করুন, সেখানে সহযোদ্ধাদের নিয়ে আমি যাব, ওই অর্থটা সেই কাজে ব্যয় করুন। এতে করে আমরা আরও এগিয়ে যেতে পারবো, এইটা করুন। আর যদি আপনার মনে হয় যে না, অতটা আপনি করতে পারবেন না, তাহলে অন্তত এটা করুন যে আমার বই, হ্যাঁ আপনি তো সংগ্রহ করবেনই, আরও 2-1 কপি সংগ্রহ করে যা আশেপাশে ছড়িয়ে দিন, আশেপাশে আরও মানুষকে পড়তে দিন, যাতে করে অন্ততপক্ষে এই লড়াইয়ের পাশে আপনি যেভাবে আমার পাশে থাকতে চাইছিলেন, আমার বইয়ের পাশে থাকা মানে লড়াইয়ের পাশে থাকা, শুধু ব্যক্তি আমি নয়, কারণ আমার বই মানে হলো চেতনা, চিন্তাভাবনার তার বিস্তার। এবং এতে করে বিবাহ বলুন, অনুষ্ঠান বাড়ি বলুন, সেখানে অন্তত বই উপহার দেওয়া যদি আপনারা শুরু করেন, তাহলে একদিকে যেমন বই বাঁচে, আপনারা তো জানেন নতুন বিশ্ব ব্যবস্থার বইকে লোপাট করার একটা ষড়যন্ত্র আছে, ওরা পেপারলেস করতে চাইছে, ক্যাশলেস করতে চাইছে,
তাই তো? ছোটো ছোটো দোকানদার প্রকাশকদের অবস্থা খুব সঙ্গীন হয়ে যাবে, আমি আগেই বলেছি। তো যতদিন পারা যায় অন্তত বইটাকে যদি বাঁচিয়ে রাখতে পারেন সেই কাজটাও করুন, তাই না? তাহলে এতে করে কি হবে? এতে করে কিন্তু ওই যে সার্বিক চিন্তাভাবনার কথা বলছি আমি বারবার বলেছি, একটি বই মানে শুধু প্রকাশক নয়, লেখক, বাধাই কর্মী, ডিটিপি করছে যে, তাই তো, ছোট দোকানদার যে বিক্রি করছে, সবাই কিন্তু উপকৃত হয়। বোঝাতে পেরেছি? অনুগ্রহ করে এইটাকে বাস্তবায়িত করুন। আমাকে এসি দিয়ে নিজে প্রস্তাব দিয়ে নিজেও লজ্জিত হবেন না, আমাকেও লজ্জিত করার কোনো দরকার নেই। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এবারে আসছি যেটা আমি বলেছিলাম, এই কলকাতা বই মেলায় আমার বই সম্পর্কে এই 10 মিনিট আমি সময় নেব এই ক্ষেত্রে কিছু বলার জন্য। তারপরে আমি বই নিয়ে আর বিস্তারিত, যেহেতু অনেকে প্রশ্ন করছেন যে এবারে যে নতুন বইটি আসছে সেখানে কি বিষয় আছে, একটু বিস্তারে জানার আগ্রহ অনেকেই করছেন, দেখাচ্ছেন। এটা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব সরাসরি ছত্তিশগড়ের কাহিনী, কি হচ্ছে সেখানে, চমকে যাওয়া তথ্য আপনাদের সামনে আমি উপস্থিত করব। কলকাতা বইমেলায় গত বছর আমার নতুন কোনো বই বেরোয়নি। দ্রৌপদী, যে বইটি প্রথম বই, যেটি অনুবাদ করে আমি ইউরোপে গিয়েছিলাম এবং সেই ইউরোপের পটভূমিকে কেন্দ্র করে আবার চক্রবুহের দিনরাত্রি বইটি লিখেছি, সেটা আপনারা জানেন, সেটা তার আগের বছরে প্রকাশিত হয়েছে। এই বইটি এখনও পাওয়া যাচ্ছে, তৃতীয় খণ্ড বলছেন অনেকেই, আমিও তাই বলছি। তথ্যের দিক থেকে দেখতে গেলে এই বইমেলায় এটি শেষ হয়ে যাওয়ার কথা থাকবে না। যাই হোক, তো এইবারে যে বইটি আসছে সেটি হলো স্ট্যাচু বলে একটি বই, সংকলন বলবো আমি। কি কি আছে সেখানে? এই বইটির 3টি অংশ। প্রথম অংশে গল্প, যেখানে আমার সাহিত্যিক সত্তার প্রতিফলন ঘটেছে। দ্বিতীয় অংশে গদ্য, যেখানে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ভালোবাসা, প্রেম, সমাজ, দর্শন, মানুষ, এই বিষয় এবং আমার স্মৃতিচারণ, আমার শৈশব, এই সমস্ত কিছু মিলিয়ে আমার ব্যক্তি সত্তার প্রতিফলন ঘটেছে এই গদ্য বিভাগে। আর এবং বিভাগে হচ্ছে আমার প্রতিবাদী সত্তা, যেটা আপনারা জানেন যে লড়াইটা করছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থার, তার বিভিন্ন দিক, তার সেই সম্পর্কে মানুষকে সজাগ হওয়া, কী কী ঘটতে চলেছে, কী ব্যাপারে সতর্ক থাকবেন, ভ্যাকসিন থেকে শুরু করে ডিজিটাল সার্ভেলেন্স থেকে শুরু করে অটোগামী, সোলোগামী থেকে শুরু করে বিভিন্ন আর্থসামাজিক বিষয়, জানা অজানা অনেক বিষয় ছুটিতে রয়েছে। এবার একটু বিস্তারে যাই। তাহলে প্রথম অংশে গল্প। এই গল্প মানে কিন্তু বুঝতেই পারছেন না, তথাকথিত গল্প নয়। এই গল্পগুলোর মধ্যে 9টি গল্প রয়েছে, ছোট বড়। এই গল্পগুলির মধ্যে ধর্ম, রাজনীতি, নরনারীর ভালোবাসা এবং করোনা কালে মানুষের যন্ত্রণা, বিভিন্ন রকমের পরিস্থিতি, তার উপরে বাস্তবের প্রতিফলন ঘটেছে এই গল্পগুলোতে। তো আমার শেষ গল্পের বই বেরিয়েছিল ঘাসফড়িং, এবং প্রথম গল্পের বই অবশ্যই দ্রৌপদী। দ্রৌপদীর দ্বিতীয় সংস্করণ আমি করেছি, সে মানুষ পাঠকের অনেকেই বইটি পড়ছেন। তো এই বইতে, স্ট্যাচু বইতে যে গল্পগুলি, সেগুলো সাম্প্রতিক বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, কিন্তু বই আকারে এই প্রথম। তো এই গল্পগুলির, যেমন স্ট্যাচু গল্প সহ আরও 2-1টি গল্প, আমার জীবনের অন্যতম সেরা গল্প হিসেবে থাকবে। স্ট্যাচু এছাড়াও আরও 2-3টি গল্প এখানে আছে, পড়লেই বুঝতে পারবেন। কারণ এই কারণে স্ট্যাচু নামটি আমি বেছে নিয়েছি। তো
সেই জায়গা থেকে যারা সাহিত্য ভালোবাসেন, কারণ আমার অনেক পাঠক আছেন যারা করোনা কালের আগেও আমার সঙ্গে আছেন, মানে তখন থেকে আমার সঙ্গে আছেন। কেউ কেউ ভুল বুঝেছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন হয়তো, বা কেউ কেউ ভুল বুঝে আবার ফিরে এসেছেন, কিন্তু তারা সাহিত্য ভালোবাসেন, তারা সাহিত্য ভালোবাসেন। তো এই এবং সাহিত্য মানে কিন্তু তথাকথিত ওই যে সমাজ বিচ্ছিন্ন সাহিত্য নয়, যে সাহিত্যে মনস্তত্ত্বের জায়গা আছে, বাস্তবতা আছে, চেতনার বিস্তার আছে, লড়াই আছে। এই সাহিত্য অর্থাৎ জীবনবোধের সঙ্গে যুক্ত সাহিত্য যারা ভালোবাসেন তাঁরাও তো আমার পাঠক, তো তাঁরাও এই বইটি পড়ে মানে পাঠের যে স্বাদ সেটি পাবেন বলে আমার বিশ্বাস। এছাড়াও আমার প্রতিটি লেখাই তথাকথিতভাবে আমি তো স্লোগানবাজি করি না, আমি তো করি না মনে হয়, সেটা পাঠকরা জানেন যে আমি যদি গদ্য লিখি সেখানেও সাহিত্য, আমি চাই বা না চাই সাহিত্য চলে আসে, মানে সেখানে। আর সাহিত্য জীবন ছাড়া নয়, সমাজ ছাড়া নয়। আমি তো বারবার করে এই জন্য বলি, আমার দুটো লাইন আপনারা জানেন যে সময় কাটলে বিনোদন, সময়কে কাটলে সাহিত্য। তো খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করি, আমি লিটল ম্যাগাজিন মেলাতেও গিয়েছিলাম নন্দনে, আমি কিছু খুঁজলাম যে কারা এই বর্তমানে যে ঘটনা ঘটছে সমগ্র বিশ্বজুড়ে তার উপরে কেউ কিছু লিখছেন কিনা বা লিখেছেন কিনা। না, আমি সামগ্রিক লয়ের কথা বলছি না, যেটা আমরা করছি তেমন নয়, অন্তত একটা লেখা, একটা আর্টিকেল না, আমি কিন্তু পাইনি। সেই একই রকমের কেউ কেউ পুরনো কোনো সাহিত্যিকের উপরে একটা সংখ্যা করছেন, যেমন অমুক কমল কুমার মজুমদার সংখ্যা। কমল কুমার মজুমদার তো নেই, মারা গেছেন। বা ধরুন সতীনাথ ভাদুরী সংখ্যা, মানে এই যে জায়গাটা সেটা এখনও অব্যাহত রয়েছে। অথবা কিছু তথাকথিত যে বামপন্থী পত্রপত্রিকা রয়েছে যেখানে এমন এমন সব কবিতা, এমন এমন সব গদ্য যার সঙ্গে বর্তমানে বেঁচে থাকা মানুষের কোনো যোগাযোগই নেই। এবং সেদিন অবশ্য এক কবি স্বীকার করলেন, তিনি এক তথাকথিত এরকম একটা পত্রিকায় লিখতেন, এখন আর ওরকম লেখেন না, তিনি লেখার ভঙ্গি বদলে ফেলেছেন। আমার সঙ্গে অনেক আন্তরিক কথা হলো। তিনিও বুঝতে পেরেছেন যে মানুষ থেকে সাহিত্যকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। একদিকে রয়েছে বাণিজ্যিক সাহিত্য, যেটা আপনারা জানেন বাজারি, সেখানে প্রচুর লম্বা লাইন হয়, যেখানে শুধু বিনোদনের ব্যাপারটা রয়েছে, আর ভাবালেও সেটা মূল ইস্যু থেকে ছড়িয়ে নিয়ে গিয়ে মানুষকে ভাবানো হয়, সেরকম সাহিত্য রয়েছে। আর কি রয়েছে, দুর্বোধ্য, মানে এক্সপেরিমেন্টের নাম করে, আমি এক্সপেরিমেন্টকে অস্বীকার করি না, দরকার আছে হয়তো, কিন্তু যদি শুধু এক্সপেরিমেন্টটা এমন হয়ে যায় যে সাহিত্যিকরাই সাহিত্য পড়বেন, বিজ্ঞানীরাই বিজ্ঞানটা বুঝবেন, সাধারণ মানুষ তারা কিছুই বুঝবেন না, মানে তারা মানে পুরোটা বিচ্ছিন্ন, তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার। তাহলে এই কারণেই কি এই সংকটকালে কোনো লেখক সাহিত্যিককে আমি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাচ্ছি না? এই জনবিচ্ছিন্ন এক্সপেরিমেন্টের খপ্পরে পড়ে তারা এই সময়টিকে, নিজেদের সময়টিকে অস্বীকার করছেন। তার উপরে তারা রাজনৈতিক রং ছাড়া, দলবাজি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না। আমি অবাক হয়ে যাই, এই লিটল ম্যাগাজিনেরা লেখালেখি করেন, তাদের সম্মান জানিয়েই বলছি, তারা নিশ্চয়ই পড়াশোনা করেন কেউ কেউ, কিন্তু তারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নাম শোনেননি। আমি দেখলাম লিটল ম্যাগাজিন ফেয়ারে, কিছু মনে করবেন না, আমি দেখে নিয়েছি। তো খোঁজ খবর সব স্টলে যেতে পারেনি। তারা ক্লাউস খোয়াবের নাম জানেন না, তারা জায়োনিস্টের নাম জানেন না, জায়নিজমের নাম জানেন না। আমি ছেড়েই দিলাম, আমি করোনামিতের পার্শ্ব প্রতিক্রিয়া ছেড়েই দিলাম, তারা এই টার্মগুলো জানেন না। তাহলে এই সময়ে দাঁড়িয়ে এই সময়টাকে অস্বীকার করে কিভাবে সাহিত্য চর্চা হয় বলুন দেখি? আমি তো সেই পথের লেখক নই। আমি মনে করি লেখকের দায় আছে। রবি ঠাকুরের মতো মানুষ, যিনি নোবেল প্রাইজ পরে পেয়েছিলেন 1913 সালে, আপনারা জানেন। তো যাই হোক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। তিনিও তো নাইট উপাধি অন্তত ত্যাগ করেছিলেন, তাই না? সমসাময়িক ঘটনার প্রেক্ষিতে তার তো রিয়াকশন তো ছিল, তিনি তো প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি কি নিশ্চুপ ছিলেন না, তাই তো? তাহলে আমাদের লেখক সাহিত্যিকরা এই সময়ে দাঁড়িয়ে কি করছেন? থ্রিলার লিখছেন, ভূতের গল্প লিখছেন, ভয়ঙ্কর ভূতের গল্প। কিন্তু আসল যে ভূত আমাদেরকে গিলে খাচ্ছে, একদম মানুষরূপী ভূত, সেই ভূতের ব্যাপারে তারা কিছুই খবর রাখছেন না। তো যাই হোক, তো এই হলো বিষয়। তো
আর গল্প বিভাগে এই সময়টা থাকছে, এবং এছাড়াও ধর্ম, রাজনীতি, তথাকথিত এই যে হিন্দুত্ব যেভাবে উঠছে পাশাপাশি, তাতে করে মানুষের যে প্রতিক্রিয়া বা অন্যান্য যে মতবাদ সেখানে দাঁড়িয়ে, এই যেমন স্ট্যাচু গল্পটিতে একটা মতবাদের ব্যাপারই রয়েছে, সেখানে মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে, বিপ্লবকে কি করে প্রমোট করা হয়, এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই এই গল্পগুলো রয়েছে। নরনারীর ভালোবাসা তো রয়েছেই, ভালোবাসা ছাড়া কি জীবন হয়? জীবন চলে না। ভালোবাসা চাই মানুষের, থাকবেই, যুদ্ধেই হোক, মন্বন্তরে হোক, ধ্বংসে হোক। ওই যে টমাস হার্ডির সেই বিখ্যাত কবিতা ইন দ্য টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস, সেখানেও তো সুন্দরভাবে আমি কবিতাটার কথা মাঝে মাঝে উল্লেখ করি, সে তো থাকবেই। আর ব্যক্তিগত ক্ষেত্রে তো আমি ব্যক্তিগত গদ্য সেকশনে আমি রেখেছি। করোনাকালে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে বিভিন্ন মানুষের যন্ত্রণা, নিজের চোখে দেখা বাস্তব ঘটনা, সেগুলোর উপরে ব্যক্তিগত, সেখানে আমারও ভূমিকা অনেক গল্পে আছে, যেখানে আমিও একটি চরিত্র, কারণ সেগুলো আমি করে লেখা। এমন বেশ কিছু গল্প নয়, বাস্তব, সেখানে আমি রেখেছি এই সময়টিকে, এবং সেখানে তারিখও উল্লেখ করা আছে কবেকার কোন সময়ে লেখা, কারণ আমি ডকুমেন্ট হিসেবে এই বইটি, স্ট্যাচু বইটিকে রেখে যেতে চাইছি। সময়কাল কিন্তু তারিখ সহ উল্লেখ আছে কোন সময়ে আমি ওটা লিখেছিলাম। আর এবং যেটা প্রবন্ধ নিবন্ধ সেকশন, সেখানে তো বললাম নতুন বিশ্ব ব্যবস্থা, ভ্যাকসিনেশন থেকে শুরু করে, এবং শুধু তাই নয়, বিভিন্ন সমগ্র বিশ্বে যেসব ব্যক্তি লড়াই করেছেন, যেমন গ্রেগ অ্যাবটের মতো নেতা, রাষ্ট্রনেতা, তার উপরে লেখা। এমনকি বাংলাদেশের জোবায়ের মোল্লা বলে একজন প্রতিবাদ করেছিলেন লকডাউনের বিরুদ্ধে, তাকে হত্যা করা হয় পুলিশের গুলিতে, আমি তাকেও কিন্তু এই বইতে সম্মান জানিয়ে, কর্নিশ জানিয়ে তাকে নিয়েও লিখেছি, সেই সময়কার ঘটনা প্রবাহ এবং আমার বিশ্লেষণ। জোবায়ের মোল্লা, অর্থাৎ এমন বেশ কিছু মানুষ, যোদ্ধা, যারা এই সময়ে লড়াই করেছেন, তাদের সম্পর্কে নিবন্ধ আলোচনা এই অংশেও রয়েছে। এছাড়াও তো আগামীর কি ঘটতে চলেছে, কিভাবে সতর্ক হবেন, কি আসছে, সেগুলো লাইভেও আমি বলি, কিন্তু সেখানে আরও তথ্য এবং লিঙ্ক সহকারে পার্শ্ব প্রতিক্রিয়া, এই ব্যাপারগুলো রয়েছে, থাকছে। যাই হোক, বইয়ের পর্ব এখানে শেষ। হ্যাঁ, আরও একটা বিষয় বলি, এই বইটি ছাড়াও আমার কবিতার বই আমি সবর বলছি, দ্রৌপদী প্রথম বই যেটা ফিরে এসেছে, এটা গল্পের বই, অমৃতস্বরপুত্র প্রথম খণ্ড, যেখানে চাপা দেওয়া ইতিহাস, যেমন ললিতাদিত্য মুক্তিপীড়ের মতো, যাকে নিয়ে বাংলায় কেউ লেখেননি। এছাড়াও নেপোলিয়ন কোডে অজাচারের মতো লেখাও এই প্রথম খণ্ডে আছে, যেখানে ইনসেস্ট অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে যৌনতা কিভাবে এলো, তার ইতিহাস, তথ্য সমৃদ্ধ ইতিহাস আমি লিখেছি। তো এরকম অমৃতস্বরপুত্র প্রথম খণ্ডে কিন্তু এই বিষয়গুলো রয়েছে, যেটা অফ ইন্টারেস্টিং। আমি দুটোর নাম বললাম মাত্র, বইটি অনেকেই পড়েছেন। এছাড়াও দ্বিতীয় খণ্ডে কিন্তু আপনারা জানেন, এই দ্বিতীয় খণ্ড নিয়ে বলবার কিছু নেই, সেখানে আরও অনেক প্রবন্ধ আছে, কিন্তু যেহেতু করোনা কাল, তাই এই করোনার উপরে যে প্রায় 200 পাতার লেখা রয়েছে সেখানে। এছাড়াও জাতীয় শিক্ষানীতির উপরে আলোচনা বহু আগেই আমি লিখেছি, সেটা 2020 সালে। তো সেটি যা লিখেছি মিলিয়ে নেবেন এক এক করে, যেটা ঘটেছে এবং আগামীতে ঘটবে জাতীয় শিক্ষানীতির ওপর, তার সঙ্গে নতুন বিশ্ব ব্যবস্থাকে রিলেট করে। ওটা তো জাতীয় শিক্ষানীতি তো নতুন বিশ্ব ব্যবস্থারই ফসল, তাই না? আর তো কিছু নয়, লিখেছি। যাই হোক, দ্বিতীয় খণ্ড গেল। আর চক্রবুয়ের দিনরাত্রি তো আপনারা জানেন না, যেটা ইউরোপ এবং ভারতের পটভূমিতে রচিত তথ্য সমৃদ্ধ একটি উপন্যাস, আমার প্রথম উপন্যাস। আর স্ট্যাচু, এটা হলো বিষয়। তো এখন যেটা প্রশ্ন, যে আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে বাজেট অনুসারে বই কিনবেন, বই সংগ্রহ করবেন, ইচ্ছে হলে করবেন না। বইয়ের জন্য কলেজ স্ট্রিট আছে, বইয়ের জন্য কুরিয়ারে আছে, অনেকেই কুরিয়ারে বই নেন, কিন্তু মেলাটা আমার কাছে কিন্তু মিলনের জায়গা। বারবার করে বলেছি, আপনাদের আসতে বলি এই কারণে
2025-এর পরে কিন্তু 2025-এর বইমেলা এখনও একটা সম্ভাবনা দৃঢ়, কিন্তু আমি নিশ্চিত বলতে পারি না। তবে লড়াই তো করতেই হবে। আমাদের লড়াই যদি ঠিকঠাক থাকে তাহলে 2025-এও বইমেলা হবে। যদিও ওদের উদ্দেশ্যটা আপনারা 2024-এর পার্লামেন্টারি ইলেকশনের পরেই বুঝতে পারবেন। তো যাই হোক, অনিশ্চয়তা আছে। ক্লাইমেট লকডাউন যে কোনো সময় শুরু হতে পারে, বিভিন্ন কায়দায় বিধিনিষেধ। তাই আমি বারবার করে বলি যে বই সংগ্রহ করুন বা না করুন, বইমেলায় আসুন, দেখা করি। আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আগামীতে আমাদের আরও বিচ্ছিন্ন করে দেওয়া হবে। মিলিয়ে নেবে আমার কথা, আরও বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তো আসুন, কোলাকুলি করি। যতক্ষণ বেঁচে আছি, জীবিত আছি, আমরা সবাই এখনও তো বেঁচে আছি, শ্বাস নিচ্ছি, এই কারণে আসুন। বই সংগ্রহ করবেন কি করবেন না, কলেজ স্ট্রিট থেকে করবেন না কলকাতা বইমেলা থেকে করবেন না কুরিয়ারে করবেন বা করবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত জায়গা। তবে হ্যাঁ, কষ্ট হয়, দুঃখ হবে তখনই যখন দেখব যে যাদের ক্যাপাসিটি আছে, সামর্থ্য আছে বই সংগ্রহ করার, কিন্তু তারা শুধুমাত্র ফ্রি ইউটিউব তথ্য সংগ্রহ করেন, প্রয়োজনে শুধু ফোন করে নেন, কি করব, কি করা উচিত, ডকুমেন্ট চাই, এবং বইমেলায় এসে ফুড কোর্টে হাজার হাজার টাকা খরচা করেন, 2000, 3000, 1500, 1000 বিল তোলেন। তো এরকম মানুষ হলে খারাপ লাগে যে তারা যদি সত্যি আমার সহযোদ্ধা হন, শুভাকাঙ্ক্ষী হন। সামর্থ্য না থাকলে আলাদা কথা, আমি তো বারবার করে বলেছি যে তেমন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বইমেলার পরে আমি ব্যবস্থা করব। আমি তো পোস্ট দিয়েছি, সেটা অন্য কথা। কিন্তু আপনি যদি এরকম মানসিকতা আমাদের থাকে, যদি আমারও থাকতো, ধরুন আমি যদি এরকম হতাম, তাহলে আমারও ভাবার কথা উচিত ছিল যে এটা লড়াই, ছড়িয়ে দেওয়ার লড়াই, চেতনার লড়াই। বইটাও একটা লড়াইয়ের মাধ্যম আমার কাছে, তাই তো, যে আগামীর জন্য। কারণ আগামীতে আমার ফেসবুক থাকবে না, থাকবে কি? আমার অবর্তমানে ফেসবুক কে লাইভ করবে? আমি করব? নাকি আমি অমর হব? 7 বছর পরে নাকি মানুষ অমর হবে, এরকম ভিডিও ভাইরাল হয়েছে। নিশ্চিত থাকুন, আপনি অমর হবেন না, বরঞ্চ আপনার আয়ুরেখাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা ওরা করেছে। ইউটিউব চ্যানেল থাকবে, চলবে? চলবে না, কিন্তু আমার বই থাকবে। এই বইয়ের মধ্যেই কিন্তু আমি বেঁচে থাকব, তাই না? আর তাই যাদের সামর্থ্য আছে, পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, অথচ তারা বইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন না, অথচ আমাকে দারুণ ভালোবাসেন, দিনরাত বলছেন ভালোবাসি। আপনি যা করছেন না দা করে দিচ্ছেন, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, মানে এইসব আর কি বলেন। কিন্তু ওই ফ্রি ইউটিউবের ফ্রি চ্যানেল, ফ্রি তথ্য, ফেসবুকের ফ্রি তথ্য খোঁজেন এবং বইমেলাতে গিয়ে ফুড কোর্টে বড় বিল তোলে চলে আসেন। তো এমন মানুষকে তো আমি দ্বিচারই বলবো, কিছু করার নেই। আমি তো স্পষ্টবাদী মানুষ, তাই নয় কি? আর আমি তো আত্মসমালোচনাটাও করি, তাই না? করি না তা তো নয়। সেটা তো আমার ইন্টারভিউয়ের ব্যাপারটা আমি নিজেই বলেছি যে সেই সময় আমার মধ্যে কী কাজ করছিল, কেন ওই ইন্টারভিউটা দিয়েছিলাম চ্যানেল 9-এ, সেখান থেকে কেন আমি আবার সরে এলাম, কোন জায়গা থেকে সরে এলাম। আমি আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ দিবারাত্র করি এবং আগামীতেও করব। তো যাই হোক, এবার আসছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি ভিডিও দেখা যাচ্ছে একদম অশ্লীল ভাষায়, আমি ওই শব্দটা উচ্চারণ করব না, FUCকে দরকার নেই উচ্চারণ করার, আপনারা শুনেছেন। ওটা আমার এক বোন সহযোদ্ধা ট্যাগ করেছিল, আমিও ওটা নিয়ে দেখবেন একটা পোস্ট দিয়েছি, কেউ পড়েছেন। তো সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে নেপথ্যে ছকবাজির ব্যাপারটা কিন্তু আছে বলে আমার মনে হয়েছে। তাই কি হলো, দেখা যাচ্ছে ভিডিওতে, কয়েক সেকেন্ডের ভিডিও, হঠাৎ করে একটি লোক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে উঠে বলা হচ্ছে, তাকে বলছে আমাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলতে দেওয়ার জন্য আমি আনন্দিত, গর্বিত, ইত্যাদি ইত্যাদি বলার পরে তিনি ক্লাউস সোয়াবের নাম করে গালিগালাজ করছেন, কাঁচা খিস্তি দিচ্ছেন,
নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কাঁচা খিস্তি দিচ্ছেন এবং তিনি বলছেন আমরা স্বাধীন হয়ে জন্মেছি, আমরা স্বাধীন থাকব। আপনারা যারা এখানে বসে আছেন তারা উচ্ছন্নে যান, মানে ওই এফইউসিকে দিয়ে ওই 3-4 বার এফইউসিকে শব্দটি ব্যবহার করেছেন, ঠিক আছে। তো আপনারা জানেন যে এই মুহূর্তে দ্যাভোসে, সুইজারল্যান্ডের দ্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক অধিবেশন চলছে। 2024 জানুয়ারি মাসেই হয় ওটা, সুইজারল্যান্ডের দাভোসে। বরফের সৌন্দর্য দেখতে দেখতে নেতারা, বিভিন্ন দেশের বুদ্ধিজীবী নেতা, রাষ্ট্রপ্রধান, আমাদের যেমন স্মৃতি ইরানি গিয়েছেন, আরও একজন গিয়েছেন প্রতিনিধি হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রীও বহুবার সেখানে গিয়েছেন, 2018 সালেও গিয়েছেন, তো 19-এও গিয়েছেন, 20-তেও গিয়েছেন। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দাভোসে অ্যাটেন্ড করেন এবং এবারে প্রায় অনেকেই, কয়েক হাজার ডেলিগেটস, এরকম তথাকথিত বুদ্ধিজীবী নেতা, ফিল্ম স্টার, যাদেরকে ওরা ইনফ্লুয়েন্সার মনে করে তাদেরকে ওরা ইনভাইট করেছে এবং সেখানে তারা বক্তৃতা দিচ্ছে। বেশ ভালো কথা। আপনাদের জ্ঞাতার্থে জানাই সুইজারল্যান্ড কিন্তু জায়নিক শক্তির একটা সিট, থিঙ্ক ট্যাঙ্ক আগে, হ্যাঁ, ওখান থেকেই সব নিয়ন্ত্রিত হয়। এবং তথ্যসহ আপনি আগামী বইপত্রে পড়বেন যে সুইজারল্যান্ডের জিমার ওয়ার্ল্ডেই কিন্তু ভ্লাদিমির ইলিচ লেনিন থাকতেন, সুইজারল্যান্ডে থাকতেন এবং সেখান থেকে তাকে এসব জায়নিক শক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল, তাকে ফান্ডিং করা হয়েছিল। আগে তথ্য দিয়েছি, একদম কিছু করতে পারবেন না, একদম ফেস আমি যে কোনো মার্ক্সবাদী তথাকথিত মানুষের সাথে আমি মুখোমুখি বসতে প্রস্তুত আছি, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। বহুদিন আগেই বলেছি, মতবাদ আদান প্রদান করব, কোনো সমস্যা নেই, তো দেখবেন তথ্য আছে। তো সেই জিমার ওয়ার্ল্ড কনফারেন্স এটা কিন্তু সুইজারল্যান্ডেই হয়েছিল 1915 সালে প্রথমটা, ঠিক আছে, এবং সেখানে লেনিন উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ড আগে, হ্যাঁ, সেই সুইজারল্যান্ডের দাভোস এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গোটা বিশ্বকে নিয়ন্ত্রণের ছক আরও একবার সেখানে কষা হচ্ছে, যার প্রভাব আপনারা দেখবেন আগামী পার্লামেন্টারি ইলেকশনের পরে তার এই ছকগুলো আরও বেশি করে ইমপ্লিমেন্টেড হবে। তাহলে সেরকম একটি জায়গায় এমন একজন বক্তাকে তার ব্যাকগ্রাউন্ড চেক না করে বলতে দেওয়া হলো, হাস্যকর না? ওরা রীতিমতো ব্যাকগ্রাউন্ড চেক করে নেয় এবং কি বলা হবে ওখানে আগে থেকে ওরা শুনে নেয়, স্ক্রিপ্ট, হ্যাঁ, সবটাই স্ক্রিপ্টেড থাকে, বাইরে কিছু বলা যাবে না এবং তারা আমন্ত্রণই জানাবে না ওখানে কাউকে। আমাদের মতো কাউকে আমন্ত্রণ জানাবে ওখানে? জানাবে না, সেটা আপনারা জানেন। তবে ব্যাপারটা পুরোটাই একটা ফেক ভিডিও, স্ক্রিপ্ট করা। এআই দিয়ে এখন সবই সম্ভব, আপনারা জানেন। তাহলে এটা কেন করা হলো? দুটো কারণে। কারণ আমি কিন্তু এখনও সেই ব্যক্তিটির নাম বা তার ধাম এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সাইট আছে সেখানে কিন্তু আমি কোনো উল্লেখ পেলাম না। মানে তারা যে খুব রেগে গেল, তারা যে একটা পাল্টা পদক্ষেপ নিল এই লোকটির বিরুদ্ধে, কারণ সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে ক্লাউস সোয়াব, যিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা, যার মানে সেই ইহুদি যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি সম্মান অনারারি ডক্টরেটের মালিক, যিনি পেয়েছেন 50টির বেশি অনারারি ডক্টরেট পেয়েছেন, এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যিনি প্রতিষ্ঠা করেছেন, পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী এই মুহূর্তে, তাকে অপমান করা, তো একটা তো রিয়াকশন গোটা ওয়ার্ল্ডে পড়বে। কোথায়? কিছু নেই। তাহলে ওটা কেন করা হলো? এটা পুরোটাই ওদেরই কোনো এজেন্সি এটা করেছে মানুষের পালসটা বুঝে নেওয়ার জন্য। 1 নম্বর, কতটা শেয়ার হয়, কত লোক আনন্দিত হয়, কি ব্যাপার, এটা বুঝে নেওয়ার জন্য। আর দেখবেন, খেয়াল করে বক্তাটিকে খেয়াল করবেন। আমার ইসলাম ধর্মাবলম্বী অনেক পাঠক আছেন, সহযোদ্ধা আছেন, খেয়াল করে দেখবেন ভদ্রলোক কিন্তু ইউরোপিয়ান নন, আমেরিকানও নন। মুখমণ্ডল এবং তার গঠন দেখে মনে হয়েছে অ্যারাবিয়ান, হ্যাঁ, আরব অরিজিনের মনে হয়েছে, মরক্কোর অধিবাসী বা এরকম কিছু আমার মনে হয়েছে। অর্থাৎ যাতে করে দেখেই বোঝা যায় যে উনি ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষ, এরকম একটা বোঝা যাচ্ছে কিন্তু, দেখবেন খেয়াল করে। তাহলে কি দাঁড়াচ্ছে? এই বার্তা দেওয়া, অর্থাৎ পার্টিকুলার একটি সম্প্রদায়কে তার এই যে
এফইউসিকে 3-4 বার করে বলা, এটা কিন্তু মানুষ নেগেটিভলি দেখবে। মানে যারা সমর্থক, আমরা আনন্দ পেয়েছি আলাদা কথা, কারণ আমরা এর বিরুদ্ধে, কিন্তু বিশ্বের সিংহভাগ মানুষ এখনও তো নতুন বিশ্ব ব্যবস্থার সমর্থক, তাই তো? এবং যারা যাচ্ছেন, এই যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদী, এরা তো গেছেন, আবার যাবেন, এদের সমর্থক। তাহলে কি হবে, একটা পার্টিকুলার সম্প্রদায়কে খলনায়ক বানিয়ে দেওয়া হলো, যে এই দেখো এরা এতটাই পিছিয়ে আছে এবং এরা হচ্ছে ম্যানার জানে না, এরা খিস্তি মারে। বোঝাতে পেরেছি? অর্থাৎ পরিষ্কারভাবে ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সটা আরও একবার খেলা হলো এই ভিডিওর মাধ্যমে। তাই সতর্ক থাকুন, আমি এই কারণেই কিন্তু লিখে দিয়েছি। হ্যাঁ, ব্যাপারটা অত সোজা নয়, ওরা ব্যাকগ্রাউন্ড চেক না করে মঞ্চে ডায়াসে কাউকে তোলে না। আপনি সাধারণ পাড়ার ক্লাবে এরকম দেখেন না, পাড়াতে তো কত কালচারাল প্রোগ্রাম হয়, কত রাজনৈতিক দলের প্রোগ্রাম হয়, সেখানে কোনো দিন দেখেছেন যে সবুজ পার্টির মঞ্চে উঠে সবুজ পার্টিকে খিস্তি মারছে কেউ? তাও দেখা যায় না। দেখা যায়? খুব রেয়ার, দেখা যায় না বললেই চলে। আর সেখানে আন্তর্জাতিক একটি মঞ্চে গিয়ে একটি লোক গিয়ে এরকম করে বলে দিল, তো সোজা স্ক্রিপ্টেড, এবং এটি বানানো হয়েছে, কারণ আমি কিন্তু কিছু পেলাম না। হলে আপনারা হয়তো খুশি হতেন, কিন্তু না, তেমন কিছু নেই। যাই হোক, এবারে চলে আসছে মূল অংশটিতে। আপনারা জানেন যে ছত্তিশগড়ের হাঁসদেও অরণ্যে প্রায় 2000 স্কোয়ার কিলোমিটার জুড়ে অফিসিয়ালি 2.5 লক্ষ গাছ কাটা হচ্ছে। তার মধ্যে 50,000 গাছ কাটা ইতিমধ্যেই হয়ে গেছে। আনঅফিসিয়ালি 4 লক্ষ গাছ কাটা পড়বে, অফিসিয়ালি 2.5 লক্ষ গাছ কাটা পড়বে। কেন? সেখানে কয়লা আছে। কয়লা কে খনন করবে? আদানি লজিস্টিক্স, আদানি গ্রুপ আদানি। বেশ ভালো কথা। কত কয়লা ওখানে আছে? এস্টিমেট 370 কোটি মেট্রিক টন। ভাবতে পারেন, 370 কোটি মেট্রিক টন। আমি তথ্য দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। 370 কোটি মেট্রিক টন কয়লা সেখানে আছে ছত্তিশগড়ের হাঁসদেও। বেশ ভালো কথা। তো আদানি ইতিমধ্যে কটি কোল ব্লকের মালিক? ইতিমধ্যেই 4টি কোল ব্লকের মালিক, এবং ভারতবর্ষের সবচেয়ে বড় মাইনিং সম্রাট এবং পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় মাইনিং সম্রাট 2-3 জনের মধ্যে আছেন। বেশ, তো তিনি তার সাম্রাজ্য বাড়ানোর জন্য এই আদানির এই হাঁসদেও, ছত্তিশগড়ের যে অরণ্য, হাঁসদেও নদীর যার মধ্যে দিয়ে বয়ে গেছে, সেখান থেকে তিনি সেখানে গাছ কাটতে শুরু করেছেন। বেশ ভালো কথা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে গাছ কাটতে বারণ করা হয়, আমাদের গাছ লাগাতে বলা হয়, এমনকি এমন আইনও এসেছে যে বাড়িতে গাছ থাকলে আপনি কাটতে গেলে আপনার প্রশাসনের অনুমতি লাগবে আগে। হ্যাঁ, তাহলে পরিবেশ দূষণের কথা বলে ওরা, গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্প দেয়। বাস, আমি বহু আগেই বলেছি গ্লোবাল ওয়ার্মিং একটা ঢপবাজি। প্রমাণ পাচ্ছেন তো? যদি সত্যি পৃথিবী গাছ কাটার কারণে পৃথিবীর ধ্বংস হয়ে যেত, যেসব সিনেমা দেখায় ওরা ডিজাস্টার মুভি দেখিয়ে ব্রেন ওয়াশ করে, এরকম প্রচুর সিনেমা দেখবেন হয়েছে, জায়নিস্টরাই বানায়, ফান্ডিং করে, কি মারাত্মক সব বন্যা, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সাইক্লোন টর্নেডো বেড়ে গেল। বেশ ভালো কথা। তো এটা হলে তো ওরাও মরবে। এমন তো নয় যে টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প হলে আদানির বাড়িটা বেঁচে যাবে, তা তো নয়। এমন তো নয় বিল গেটস বেঁচে যাবে, তেমন তো নয়। তাহলে ওরা জানে এটা ঢপবাজি, তাই ওরা কি অনায়াসে 4 লক্ষ গাছ কেটে ফেলতে পারে, আর আমাদেরকে ভয় দেখায় গাছ কাটবেন না, গ্লোবাল ওয়ার্মিং হবে, পরিবেশ দূষণ হবে। কেন বলে? ওরা প্রাকৃতিক সম্পদটাকে নিজের কুক্ষিগত করে রাখতে চায় আগে। হ্যাঁ, নিজের কুক্ষিগত। গাছ আপনি লাগাবেন, আপনি কাটবেন, আপনি বিক্রি করে স্বাবলম্বী হবেন,
গাছ তো অর্থকরী না, অনেক গাছ তো অর্থকরী, কাঠ টিম্বারের তো দাম আছে, ফলের দাম আছে, কিন্তু ওরা সেটা হতে দেবে না। ওরা সমস্ত জঙ্গল, পাহাড়, নদী, খনিজ ওদের খপ্পরে রাখবে, ওরাই শুধু ভোগ করবে আগে। হ্যাঁ, আর আপনাকে ফিয়াট কারেন্সি কাগজের টাকা দিয়ে ভুলিয়ে রাখবে। আসল সম্পদ কি ওরা তো বলেই দিয়েছে, কি রিয়েল এস্টেট মানে কি জমি। জমি, রিয়েল এস্টেটের মধ্যে জমি পড়ে, আর জমির মধ্যেই খনি পড়ে, আর জমির ওপরেই গাছ থাকে। তো ওটাই আসল সম্পদ, ওরা জানে। কাগজের টাকা যখন তখন ব্যান করা যায়, দেখেন না, যখন তখন তুলে নেওয়া যায়। আপনার যদি এটিএমটা বন্ধ করে দেওয়া কিছুদিনের জন্য, আর আপনার যদি এই ফোনপেটা বন্ধ করে দেয় ওরা কোনো কারণে, বলে যে না ক্রাইসিস, এমার্জেন্সি হয়েছে বা কিছু হয়েছে, হ্যাকিং হয়েছে, ইন্টারন্যাশনাল সাইবার হ্যাকিং হয়েছে, তো কি করবেন আপনি? কিচ্ছু নেই। কিন্তু একজন চাষি, সে কিন্তু ঘরে ফসল আছে, তার কিন্তু জমি আছে, সে কিন্তু খেয়ে বাঁচতে পারবে অন্তত পক্ষে। আলু সেদ্ধ ভাত, আপনি কি করবেন? কাগজ খাবেন? বোঝার চেষ্টা করুন, আসল সম্পত্তি ওরা, সেটাই ওরা ভোগ করছে। আর আপনাকে আমাকে, আমার খুব হাসি পায়, শিক্ষক গ্রুপে দেখি এরকম কিছু মানুষ আছেন যারা কোথায় কোথায় কি গাছ লাগাচ্ছেন, তিনি ছবি টবি দেন। পৃথিবীকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়লাম, বিশুদ্ধ অক্সিজেনের জন্য বেরিয়ে পড়লাম, অমুক জায়গায় বট গাছ লাগাচ্ছি। আরে বাবা, কি মুশকিল! বট গাছও তো কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, রাতের বেলা ছাড়ে তো, শ্বসন হয়তো নাকি, কি মুশকিল! তাহলে কি হবে? তাহলে আপনার তো শুধু ঘৃতকুমারী গাছের, অশ্বত্থ গাছ লাগানোর কথা, যারা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে না বললেই চলে, বেশিরভাগটাই অক্সিজেন ছাড়ে। তা আপনি বট গাছ লাগাচ্ছেন কেন? আপনি অশ্বত্থ গাছ লাগান। আমি বলেছি এ নিয়ে। যাই হোক, এইসব নিয়ে কিন্তু আমি কিছু পোস্ট দিয়েছিলাম, লোকজন আমাকে ভুল বুঝেছিলেন। কয়েকটা পোস্ট আমি আপনাদের বলি। কীরকম? গাছ লাগালে যদি উষ্ণতা কমে, বলে কি খুব গরম, গাছ নেই বলে, গাছ কাটা হচ্ছে বলে খুব গরম, তখন তাদের বলেছিলাম আফ্রিকার কঙ্গোতে প্রচুর গাছ আছে, জঙ্গল, তো সেখানে গেলে কি ঠান্ডার অনুভব হবে? বা সুন্দরবনে প্রচুর গাছ, ওখানে গেলে কি মে মাসে গেলে কি আপনার ঠান্ডা লাগবে গাছ আছে বলে? না। তবে গাছ লাগিয়ে উত্তাপ কমে না, গাছ লাগালে গরম কমে না। হ্যাঁ, ছায়া হতে পারে, আপনি ছায়া পেতে পারেন, তাতে করে কি আবহাওয়া, জলবায়ু পরিবর্তন করে ফেলবেন? না না। তাহলে আপনি সাহারা মরুভূমিতে গাছ লাগিয়ে সবুজ করে দিন। তা সাহারা মরুভূমি তো একটা সময় সবুজ ছিল আগে, হ্যাঁ, সবুজে সবুজ ছিল, তাহলে মরুভূমি হয়ে গেল কেন? মিলাঙ্কোভিচের বিখ্যাত বিজ্ঞানী, তার আর্থ টিল্টের একটা তত্ত্ব আছে, যেটা ওরা চেপে যায়। সেখানে মিলাঙ্কোভিচ পরিষ্কার বলেছেন, আমার এই স্ট্যাচু বইতে সেই বিষয়ে লেখা আছে, প্রবন্ধ সেকশনে পরিষ্কার বলেছেন যে এই যে মরুভূমি হচ্ছে টরিড জোন, যেখানে খুব গরম, কোথাও ফ্রিজিড জোন, বরফ, ঠান্ডা, এটা টিল্টের কারণে হয়। অর্থাৎ পৃথিবী যখন, আপনি জানেন পৃথিবীর অ্যাক্সিসটা তো জানেন, এটা সোজা থাকে, এটা বেঁকে থাকে, এক্সপোজ সূর্যের দিকে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন রকম প্যারামিটারগুলো আছে, তার এক্সপোজ কিভাবে হচ্ছে, কোন অ্যাঙ্গেলে হচ্ছে, তার উপর নির্ভর করে, তাই তো? হ্যাঁ। এবার ধরুন আপনি যদি সুন্দরবনের সমস্ত গাছ কেটে নেন, কী হবে? ওখানে আবার গাছ গজাবে, কিছু করার নেই। আপনি দেখবেন রেল লাইনের ধারগুলো, মাঝখানে অনেক জায়গায়, আমি বেলঘরিয়াতেও দেখেছি, আগাছা ফাগাছা কেটে সুন্দর করে ওরা বেশ ভালো ভালো ফুলের গাছ টাছ লাগালো, বিউটিফিকেশন করলো। এটা অনেক জায়গায় হচ্ছে। দেখবেন কিছুদিন পরে আবার সেই আগাছা প্রচুর ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে গেছে। কেউ লাগিয়েছে? লাগায়নি। মানুষ আমাজন অরণ্য তৈরি করেনি, মানুষ গাছ লাগিয়ে সুন্দরবন বানায়নি, ওটা প্রকৃতি বানিয়েছে। প্রকৃতির ক্ষতি করার ক্ষমতা আমাদের নেই, ভালো করার ক্ষমতা আমাদের নেই। বারবার করে বলি, আমরা বাহ্যিকটা দেখে ভয় পেয়ে যাই। চেরনোবিল 1986 সালের এপ্রিল মাসে, সম্ভবত 26শে এপ্রিল, সেখানে নিউক্লিয়ার ডিজাস্টার হলো। গাছপালা, কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা, কোর এলাকা জুড়ে তো পুরো একেবারে মরুভূমি হয়ে গিয়েছিল। জন্তু, মানুষকে তো ছড়িয়ে নেওয়া হয়েছিল, কয়েক লক্ষ মানুষকে ইভ্যাকুয়েট করা হয়েছিল, তাই তো? আপনারা আগেও বলেছি। তা সেখানে কি হলো? পুরো প্রাণীজগৎ ধ্বংস, পুরো গাছপালা ধ্বংস, বেশ, মানুষ থাকে না।
সেইখানে দেখা যাচ্ছে, আমি ভিডিও চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারি, আপনারা দেখেছেন, আগেও দিয়েছি, সেখানে এখন নেকড়ে বাঘ থেকে শুরু করে, শেয়াল থেকে শুরু করে, পাখি থেকে শুরু করে সমস্ত জন্তু জানোয়ার ফিরে এসেছে এবং সবুজে সবুজ। কি করে হলো? একটা মারাত্মক তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভিটি জোন, যেখানে মানুষ প্রবেশ করতে পারলো না। এখনও যারা যান, কেউ যারা ভিডিও করেছেন, তারা রীতিমতো মাস্ক পরে, রেডিওঅ্যাক্টিভ প্রোটেকশন নিয়ে, স্যুট পরে তারা গেছেন। তাহলে সেখানে কি করে সবুজ ফিরে এলো? সেখানে কি করে গাছপালা ফিরে এলো? পারমাণবিক বিস্ফোরণ, নিউক্লিয়ার ডিজাস্টারের পরেও প্রকৃতি ইলাস্টিক, প্রকৃতি ঠিক খুঁজে নেবে, প্রকৃতি ঠিক একদিন জিতে যাবে। ওরা সেটা জানে, জায়নিক শক্তি জানে যে তাই 4 লক্ষ গাছ কাটলেও গ্লোবাল ওয়ার্মিং হবে না, সেটা ওরা জানে। কিন্তু আমাদেরকে মুরগি বানাবে, আমাদের রুটি রুজিকে ছিনিয়ে নেবে, ধ্বংস করে দেবে, আমাদের দাস বানাবে। আমাদের সুন্দরবনে দেখবেন কাঠ কাটতে গেলে, এমনকি ঢুকতে গেলে আলাদা লাইসেন্স লাগবে। হ্যাঁ, কঠোর কঠোর আইন করেছে আমাদের জন্য, আর ওদের জন্য ছাড়। এবার আসুন, এটা দিক গেল, একটা ছোট্ট করে বললাম। আরও দিক আছে, আসছে এক এক করে। এই যে ফসিল ফুয়েল বলছে, কয়লা খুব খারাপ জিনিস, তাই তো, গ্যাস খুব খারাপ জিনিস, তার বদলে ইলেকট্রিসিটি বিল আসছে, আপনারা জানেন 2025 থেকেই ডোমেস্টিক ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে। সোলার পাওয়ার কাজে লাগাতে হবে, সোলার পাওয়ার, রিনিউয়েবল এনার্জি অর্থাৎ হাইড্রো ইলেকট্রিসিটি, উইন্ড ইলেকট্রিসিটি, উইন্ড থেকে, বায়ু থেকে, সূর্য থেকে। কারো ফসিল ফুয়েল খারাপ, পরিবেশ দূষণ করছে, ফসিল ফুয়েল খারাপ, পরিবেশ দূষণ করছে। আমরা তো বুদ্ধিজীবীরা শিক্ষক গ্রুপেও দেখতে পাই, কি না চান তাই তো, ওরে বাবা পরিবেশ বাঁচাতে হবে, তাই ইলেকট্রিক কার চাই, সোলার পাওয়ার চাই, আমাদের ভালোর জন্যই সরকার করছে। তাহলে এই যে 370 কোটি মেট্রিক টন কয়লা কেন তোলা হচ্ছে বাবা? কয়লা কি ফসিল ফুয়েল নয়? আমাদেরকে কয়লা ব্যবহার করতে বারণ করা হচ্ছে, ইলেকট্রিক কারের গল্প করা হচ্ছে, সোলার পাওয়ারের গল্প করা হচ্ছে। তাহলে আবার আদানি কেন 370 কোটি মেট্রিক টন কয়লা তুলছে? আসছি, এখনও কিন্তু আমি বলিনি আসল চমকে দেওয়ার তথ্যটা, এখনও আমি কিন্তু আপনাদের বলিনি, আমি ভাবাচ্ছি আপনাদের। এবারে আসুন, কেন্দ্রীয় সরকার রাজনীতি দল বল, সব জায়নিস্ট প্রতিনিধি, প্রভুদের প্রতিনিধি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিনিধি, তারা ক্ষমতায় এসে ইতিমধ্যেই কী করেছে জানেন তো? কেন্দ্রীয় সরকার, কংগ্রেস কি ভাবছেন? ভালো ছত্তিশগড় বাঁচাও আন্দোলনে গিয়ে কংগ্রেসের ছত্তিশগড়ের প্রেসিডেন্ট গিয়েছেন সেখানে এবং ভালো ভালো কথা বলেছেন, আসছে এক এক করে। কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। পরিবেশ আইন, এনভায়রনমেন্টাল ল সংশোধন করেছেন আমাদের কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বেশ কিছু টিমেলও করা হয়েছিল আমাদের মতো, আমিও এরকম ইমেলে সই করেছিলাম, যারা সংবেদনশীল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সেখানে কি বলা আছে? সাধারণ মানুষকে জঙ্গল থেকে বিচ্ছিন্ন করা হলো, তারা কিন্তু জঙ্গলে আর আগের মতো প্রবেশ করতে পারবে না, পারমিশন চাই। মধু সংগ্রহ করতে গেলেও কঠোর পারমিশন, গাছ কাটা তো বাদই দিলাম। কিন্তু কর্পোরেটরা জঙ্গলের যে কোনো জায়গায় গাছ কাটতে পারবে, তারা ট্যুরিজম ডেভেলপ করতে পারবে, তারা খনিজ সম্পদ খনন করতে পারবে। ভাবতে পারেন, হ্যাঁ, এই আইন কিন্তু এসে গেছে। আমি এটা নিয়ে লিখেছিলাম আগে, এই আইন এসে গেছে। বেশ, অর্থাৎ জঙ্গলের ওপর জঙ্গলবাসী, অরণ্যবাসী যারা, তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে কর্পোরেট রাজ তথা জায়নিস্টদের মুনাফাবাজি, টোটাল কন্ট্রোলটা চাপিয়ে দেওয়া, অরণ্যবাসী মানুষগুলোকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাদের তাদের অধিকারকে বিচ্ছিন্ন করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা, মুনাফাবাজি অধিকার বলবো না, তাদের ডান্ডা প্রতিষ্ঠা করা। এটা কিন্তু আগেই আইন হয়ে আছে। সেই আইনের কিন্তু প্রতিফলন এইটা হাঁসদেও এরকম ঝাড়খণ্ডেও হচ্ছে। আগামীতে অনেক অরণ্যই ওদের কবলে চলে যাবে, সেটা আমি বহু আগেই বলেছি, তাই তো? সেটা কিন্তু জানা কথা, আপনাদের জানার কথা। বেশ, তাহলে
এখন যেটা প্রশ্ন আসছে যে এই যে হাঁসদেওতে নদীর পরে কে কেন্দ্র করে যে 2000 স্কোয়ার কিলোমিটার এলাকাকে খনির জন্য বৃক্ষছেদন করা হচ্ছে, সেইখানে স্থানীয় মানুষ যে আন্দোলন করছেন, ছত্তিশগড় বাঁচাও আন্দোলন এবং আরও কিছু স্থানীয় সংগঠন, সেইখানে কংগ্রেসের নেতা প্রেসিডেন্ট তিনি গেছেন। বেশ, কেন? প্রতিবাদ করতে গেছেন। বেশ ভালো কথা। কি প্রতিবাদ করছেন? প্রতিবাদে বলছেন, এটা খুব দুঃখের কথা যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এখন বিষ্ণুদেও, নিজেই একজন ট্রাইবাল প্রতিনিধি, তো তার আমলে এসব ছত্তিশগড়ে, তার আমলে তিনি একজন আদিবাসী হয়ে, ভূমিপুত্র হয়ে তিনি অরণ্য ধ্বংস করছেন। ছি 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 ছি, আমরা এটা হতে দেব না, আমরা এটা হতে দেব না। বেশ ভালো কথা। এ প্রসঙ্গে মনে আছে আমার একটি লেখা, ফেসবুকে পোস্ট করা কিছু লেখাও কিন্তু আমি এই সংকলনে রেখেছি সময়টাকে ধরে রাখার জন্য। আপনারা কেউ কেউ পড়েছেন, কিন্তু সমস্ত মানুষ তো আর ফেসবুকে সব লেখা সবসময় পড়েন না, তাই অনেকের কাছেই লেখাটি নতুন বলে মনে হবে। কি দ্রৌপদী এখন তখন বলে একটি লেখা বহু আগেই লিখেছিলাম, যখন, মানে বহু আগে নয়, মানে যখন দ্রৌপদী, মাননীয়া দ্রৌপদী মুর্মু, যিনি ভারতের রাষ্ট্রপতি হলেন, তাই তো, সেখানে কি সরমর্ম ছিল পড়লে বুঝতে পারবেন। আমি সংক্ষেপে বলি যে কোনো একটা সম্প্রদায়কে ধ্বংস করতে গেলে সেই সম্প্রদায় থেকেই কাউকে প্রতিনিধি বানিয়ে তাদেরকে বোঝাতে হয় তোমরা নিরাপদে আছো, কোনো চিন্তা নেই, কারণ তোমাদের মধ্যেই একজনকে আমরা প্রেসিডেন্ট নির্বাচিত করেছি। ভারতের রাষ্ট্রপতি একজন আদিবাসী, একজন ট্রাইবাল, আর তাই আমাদের শাসনে, আমাদের সুশাসনে আদিবাসী সম্প্রদায়ের ভূমিপুত্রদের অধিকার সুরক্ষিত হলো। আগে হ্যাঁ, দ্রৌপদী মুর্মু যখনই ক্ষমতায় এসেছিলেন তখন আমি ওটি লিখেছিলাম, রাখছি, বইতে আছে, দেখবেন, কারণ দরকার আছে এই লেখাগুলো, দলিল না। আগামী প্রজন্মের তো কেউ না কেউ আমাদের সন্তান সন্ততি, তাদেরকে তো আপনারা পাঠ দিয়ে যাবেন, বইপত্র পড়ার অভ্যেস তৈরি করে দিয়ে যাবেন বলে আমি আশা রাখি আপনাদের কাছে। তারা পড়বেন, হ্যাঁ আমি বিশ্বাস রাখি তারা পড়বে একদিন, এবং এই জাগরণের স্রোত, এই জাগরণের বীজ মহিরুহ হয়ে উঠবে তাদের সময়ই। আমরা তো বীজ বপন করছি, আমরা এই সময়ের প্রথম কৃষক। আর তাই দেখবেন যেমন করে মাননীয়া দ্রৌপদীকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে পরিকল্পনা মাফিক, তেমন করে ঝাড়খণ্ডে এখন এই যে অরণ্য ছেদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবার জন্য কে বিষ্ণুদেও, মাননীয় বিষ্ণুদেওকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। কেন? ওই যে উনিও ট্রাইবাল, অর্থাৎ অরণ্যচারী মানুষের কাছে দেখানো, এই দেখো তোমাদের নেতা, তোমাদের মুখ্যমন্ত্রীও এক তোমাদেরই মতো, তোমাদেরই লোক, মোর নাম এই বলে প্রচারিত হোক, আমি তোমাদেরই লোক। আহারে, একদম তাই। কিন্তু রবি ঠাকুর যে অর্থে বলেছিলেন, বর্তমানে বোঝাতে চেয়েছিলেন, যে আকাঙ্ক্ষার কথা বলে গিয়েছিলেন, যে আশ্লেষের কথা বলে গিয়েছিলেন, এখন যে আমি উচ্চারণটা যে ক্ষেত্রে করলাম সেটা কি সেই ক্ষেত্রে প্রযোজ্য? না, এটা ডিসেপশন, ওটা রিসেপশন, এটা তঞ্চকথা, মানুষকে বোঝানো, টুপি দেওয়া, তাদের মধ্য থেকে একজনকে দিয়ে তাদেরকে হত্যা করো। হ্যাঁ, এটাই চলছে। তো যাই হোক, বিষ্ণুদেও কে আমাদের সেই কংগ্রেসের প্রেসিডেন্ট, কি যেন নাম, আপনারা লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। মাথাতে এইটুকু মাথাতে কত কিছু রাখি বলুন। তো এবার তিনি বলছেন যে একজন ট্রাইবাল মুখ্যমন্ত্রী হয়ে অরণ্য ধ্বংস, ট্রাইবালদের জীবিকা কি কি হবে সেখানে? 4 লক্ষ গাছ অনঅফিসিয়ালি কাটা হলে এবং সেখানে খনি হলে
হাঁসদেও নদীর ওপরে প্রভাব পড়বে, জলস্তর কমে যাবে, ডিপ্লিট করে যাবে। এবং এই নদীর থেকেই, এই নদী বাঁধ আছে সেখানে একটি হাঁসদেও ড্যাম, মিনি ড্যাম, তো সেইখান থেকে 4 লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ হয়, সেচ হয়, সেটা মারাত্মকভাবে মার খাবে। অর্থাৎ জীবিকা, মানে কৃষকদের জীবিকা বিপন্ন হবে। হ্যাঁ, তথ্য তাই বলছে। শুধু তাই নয়, সেই এলাকার এই 4 লক্ষ আনঅফিসিয়ালি যে গাছ কাটা হবে, অফিসিয়ালি 2.5 লক্ষ, সেখানকার প্রাণী জগৎ বিপন্ন হবে, বায়োডাইভার্সিটি বিপন্ন হবে, অনেক প্রাণী হারিয়ে যাবে পৃথিবী থেকে, মানে এলাকা থেকে। তো এই এক চরম একটা ভয়ঙ্কর অবস্থা, রুজি রুটির কথা বাদ থেকে শুরু করে, চাষাবাদ থেকে শুরু করে, জীবিকা থেকে শুরু করে একটা ভয়ঙ্কর ছবি কিন্তু আমাদের সামনে আছে। এবং সেই ছবিটিকে কিন্তু এই কংগ্রেসি নেতা গিয়ে উচ্চারণ করেছেন। পড়লে মনে হবে যে খুব ভালো, তাই তো উনি তো বলেছেন যে আমরা প্রতিবাদ করছি, হ্যাঁ, বিজেপির এই যে রাজনৈতিক দল, বিজেপির এই স্বেচ্ছাচার আমরা মানব না, মানছি না, মানব না, মানছি না, মানব না। বেশ ভালো কথা, ভালো লাগে শুনতে, কিন্তু সেটা উপরে উপরে, সারফেসে। এবার আসল কথাটা বলি। এই যে আইনগুলো পাশ করা হলো, যে আইন বলে এই বাঁশদেওতে অরণ্য ধ্বংস করা হচ্ছে, সেই আইন তো আগেকার কংগ্রেসি সরকারের আমলেই পাশ হয়েছে। 2018 থেকে 2023 এই যে সময়টা, এই বিষ্ণুদেও তো সাম্প্রতিক মুখ্যমন্ত্রী, তো তার আগেই তো মানে সরকারের আমলেই তো, কংগ্রেসি সরকারের আমলেই তো আইনগুলো পাশ হয়েছে। তাহলে কেন ওখানে উনি কি করছেন? ওই যে আমি বারবার বলি না, জায়নিস শক্তি, জায়নিস প্রভুরাও কন্ট্রোলড অপোজিশন তৈরি করে দেয়, অপোজিশনকে ওরা কন্ট্রোল করে, যেমন করে বলশেভিকদের কন্ট্রোল করেছিল ফান্ডিং করে, এবং প্রথম বিশ্বের ইতিহাসে পেশাদার বিপ্লবীর জন্ম দিয়েছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। পয়সা নাও, বিপ্লব করো, পয়সা নাও, স্লোগান দাও, পয়সা নাও, পতাকা ধরো। কি অবাক হচ্ছেন না? ছোটবেলায় আমরা পড়েছি, আমার কি, হ্যাঁ, রক্ত, শহীদের রক্ত লাল, কি গভীর, কি আবেগ। না, ওটা ফান্ডিংয়ের বিপ্লব। পড়বেন, তথ্য দিয়ে লিখে ফেলেছি, পরের ক্ষেত্রে আর এই বইও কিছু কিছু থাকছে, কিন্তু ডিটেলে থাকছে আগামী বই। একটা বইয়ে কত কিছু কভার করব বলুন দেখি, সম্ভব? তো যাই হোক, তাহলে কংগ্রেসি আমলেই এই সমস্ত আইন পাশ করা হয়েছিল, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করছে এসে বিষ্ণুদেও সরকার। কি কেমন হলো ব্যাপারটা? তাহলে কি দাঁড়ালো? এই আন্দোলনে গিয়ে ওরা কন্ট্রোলড অপোজিশনের রোল প্লে করছে, এবং সাধারণ গরিব মানুষগুলো, ভূমিপুত্রগুলো বিশ্বাস করছে। সত্যিই তো, ওরা তো জানে না এই আইনগুলো কখন, অত খবর কে রাখে বলুন? তাদেরকে তো ওটাই বোঝানো হচ্ছে যে এই যে কংগ্রেস এবার প্রতিবাদে নেমেছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দলই তো ওরাই নিয়ন্ত্রণ করছে। তাহলে কি দাঁড়াবে আগামীতে জানেন? যেমন করে ইউনিয়নবাজিতে হতো না, দেখবেন ওই যে আমাদের রাজ্যেও দেখবেন প্রচুর কলকারখানা, বড় বড়, আদানি আম্বানি, টাটা তখনও ছিল, আম্বানি তখনও ছিল, ধ্বংস করতে পারেনি। ছোট ছোট যে কারখানাগুলো ছিল পশ্চিমবঙ্গে দেখবেন অনেক কারখানা ছিল, সেগুলোকে শ্রমিক বিক্ষোভ করে পরবর্তীকালে শ্রমিকের নেতারা, যারা ইউনিয়নের নেতা ছিলেন, তারা মালিকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিজেরা বাগিয়ে নিয়েছেন। শ্রমিকগুলো পথে বসেছে, কারখানা উঠে যাচ্ছে, এরকম প্রচুর কারখানা উঠে গেছে, তাই তো? কেন? কন্ট্রোলড অপোজিশন বলে। কন্ট্রোলড অপোজিশন কেন এটা করা হয়েছিল? ছোট ছোট কারখানাগুলোকে উচ্ছেদ করে কেবলমাত্র একচেটিয়া পুঁজিপতিদের পথ পরিষ্কার করবার জন্যই এই জঙ্গি ট্রেড ইউনিয়নিজমকে ব্যবহার করা হয়েছিল। কি, আমার সামনে আসুন, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেব কেন এটা করা হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে এখন যেমন স্বনিযুক্তিকে উচ্ছেদ করা হচ্ছে লাইসেন্স রাজ দিয়ে, এই যে স্কিলের নাম করে রাজমিস্ত্রিদেরকেও এখন সার্টিফিকেট দেওয়া হবে, এটা স্বনিযুক্তি উচ্ছেদ করা। তার আগে, অনেক আগে থেকেই ওদের পরিকল্পনা কি, ছোট ছোট কারখানাগুলোকে তুলে দিয়ে কেবলমাত্র বড় বড় কারখানা, পুঁজিপতি বড় বড় যারা, যেমন আদানি আম্বানি, তাই তো, এদের মতো পুঁজিপতিরাই
দেশে ব্যবসা করবে। ছোট ছোটোগুলোকে তো স্বনিযুক্তি, হয়তো 100 জন চাকরি করতো, কাজ করতো, শ্রমিক ছিল, হয়তো 50 জন শ্রমিক ছিল, হয়তো 150 জন শ্রমিক ছিল, ওগুলোকে তুলে দিতে হবে। সেই কাজটাই কিন্তু সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে। না না না, আমি একবারও কিন্তু বলিনি আমার কথা বিশ্বাস করতে হবে। আমি কার্টের বিরুদ্ধে, আমি ভাবাতে চাই, ভাবতে বলি আপনাদের। আমার কথা শেষ কথা নয়, কখনো নয়। ভাবুন, এটা একটা প্রসেস। আর একটা কথা কিন্তু আপনাদের বলি বারবার করে, এই নতুন বিশ্ব ব্যবস্থাতে বিকল্প অর্থনৈতিক শক্তি গড়ে তোলার ক্ষমতা আমার একার নয়, কারণ নেই। আপনাদের অনেক মানুষ জাগলে হয়তো সম্ভব। তাহলে কি করবেন? আপনাদের এই সিস্টেমেই করে কমবে খেতে হবে, কিন্তু নিজেদেরকে সচেতন করতে পারেন। আমি হেল্প করতে পারি। আর কি পারেন? ওই বিষ থেকে বাঁচতে, যেটা আমি বারবার বলেছি, আগামীতে যদি এইরকম আবার শুরু হয়, আবার ডোজ দেওয়া শুরু হয়, আমি ছুটে যাব, আমি আটকাবো, দরকার হলে ফিজিক্যালি আটকাবো। তাতে করে যদি আমাকে আহত হতে হয়, আঘাতপ্রাপ্ত হতে হয়, আমি পিছিয়ে আসবো না। এই কাজটা তো আমরা করতে পারি, বাকি তো পারেন না। ক্যাশলেস সোসাইটি হবে, তার কি ঠিক আছে, ভালো কিছু দিকও তো আছে, আপনারা ব্যবহার করছেন, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, খারাপ দিক থাকলেও, বেশি খারাপ দিক থাকলেও তো আপনারা ওটাকে আমরা আটকাতে পারবো না। আমরা বরং ব্যাপারটা বুঝতে পারবো। কিন্তু কোনটাকে আটকাতে পারবো? যেটা আমাদের শরীরটা তো আমাদের নিজের, সেইখানে ধরে ধরে ডোজ দেওয়া হবে, সেটা তো, হ্যাঁ, আমি এই কাজটা করতে পারি অন্তত আমরা, তাই না? বাকি বিষয়গুলোকে রিলেট করে বুঝে নিয়ে, এই বিষয়টাকে আগামীতে আরও অনেক অনেক ডোজ আসছে, বহুবার বলেছি, সেই বিষয়ে যাতে করে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। আগে স্বাস্থ্য তো, তারপর তো আপনি জীবিকা, তারপর তো আপনি বাঁচবেন নাকি, তাই না? সেইটা আমরা করতে পারি। তাই আমার দেখবেন ইউটিউবে ভিডিও আছে, এই সময়ে নতুন বিশ্ব ব্যবস্থায় কী কী জীবিকা আপনার পক্ষে ইতিবাচক হতে পারে, কোন জীবিকায় যাবেন, বা কোন কোন স্বনিযুক্তি প্রকল্পে আপনারা যেতে পারেন। আমার কিন্তু ভিন্ন একটি ভিডিও আছে, দেখে নেবেন। কারণ এর ম্যাট্রিক্স থেকে আমরা বেরোইনি, আমি তো এর মধ্যেই আছি। তার মধ্যে থেকে আমাদের পাঁকে থেকে পাকাল মাছের মতো বাঁচতে হবে। এই স্বাস্থ্যক্ষেত্রে অন্ততপক্ষে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি, সেটা কারণ আমার শরীর, এটা আমি বুঝবো, নেব কি নেব না, তাই নয় কি? তাই সুপ্রিম কোর্টের রক্ষা কবচটাকে অব্যাহত রাখতে হবে, ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটিকে আটকাতে হবে আমাদের, এবং আমরা পারবো। আমার বিশ্বাস, যেভাবে মানুষ জাগছে এবং যেভাবে ওরা পিছোচ্ছে, এই যেমন HPV ভ্যাকসিন, সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন আমাদের দেশে কিন্তু স্থগিত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের ভূমিকাও এক্ষেত্রে আছে, থাকতেই হবে। কারণ আমরা সর্বত্র এখন, শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বজুড়ে আমরা সরব হয়েছি, তাই না? হতেই হবে। তাই এই কাজটি আমাদের মতো মানুষ, আপনারাও তো সঙ্গে আছেন, আপনারা ছাড়া তো সম্ভব হতো না, আমরা করে যাচ্ছি। স্বাগত আশিস। যাই হোক, এখান থেকে বাঁচুন। এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে। সঙ্গবদ্ধ হন, জনসংযোগ করুন। যে কারণে আমি মেলায় বারবার করে আসতে বলি, অনেকে আছেন যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, চেনেন না আপনারা, আমি চিনি। কফি হাউসে কেন আসতে বলি? অনেকেই আসেন, পরস্পরের সঙ্গে তারা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ভাগ করে নেন, শেয়ার করে নেন, যাতে করে প্রয়োজনে যোগাযোগ করা যায়, যোগাযোগ থাকে, সংযোগ থাকে। বইমেলাতেও একই ঘটনা ঘটে। আমি বলি, আপনারা পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকুন। সবসময় তো মুখোমুখি দেখা হতে পারবেন না, অন্তত হোয়াটসঅ্যাপে সংযুক্ত থাকুন। বিপদে আপদে পরস্পরের সঙ্গে যোগাযোগ করুন, একা থাকবেন না। একা থাকলেই কিন্তু ওরা আপনাকে, যেমন শক্তিশালী বাঘও বিচ্ছিন্ন হরিণ ছানাটিকে বেছে নেয়, হরিণ শাবকটিকে বেছে নেয়, তাই না? কেন একা থাকবেন? একসাথে থাকুন যতটা সম্ভব, যতটা সম্ভব। যাই হোক, এবারে আসি পরের পার্টে। পরের পার্টটা কি? এই যে গাছ কাটার ব্যাপারটা তো বুঝলেন। আমাদের গাছ কাটতে বারণ করবে, আমাদেরকে গাছ লাগাতে, শুধু লাগাতে বলবে। পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, আর ওরা গাছ কাটবে, বেশ বোঝা গেল, দ্বিচারিতা বোঝা গেল। এবারে আসছি, আমাদেরকে বলছে ফসিল ফুয়েল ব্যবহার করা যাবে না, ইলেকট্রিক কার করতে হবে, আইন আসছে আস্তে আস্তে, এবং ডিজেল গাড়িকে তুলে দেওয়া হচ্ছে, ফেজ আউট করা হচ্ছে। বেশ, আমরা করলাম না, কিন্তু আদানি কেন কয়লা তুলছে? 370 কোটি মেট্রিক টন
শুধু এটা তো গেল শুধু হাঁসদেও, ওদিকে তো আরও 4টে কোল ব্লক আছে তার মানে কয়েক হাজার কোটি মেট্রিক টন কয়লা। কেন? কয়লা তো পরিবেশ দূষণ করে। শুধু তাই নয়, আমাদেরকে বলা হচ্ছে যে টাইম অফ ডে করে ওই যে বিল বাড়বে, দিনের বেলার বিল কম হবে, রাতের বেলা বিল বাড়বে, এরকম আইন ইলেকট্রিসিটি বিল আপনারা জানেন তৈরি হয়ে গেছে, যাতে করে রাতের বেলা দেখবেন ছোট ব্যবসায়ীগুলো যারা করে খাচ্ছে তারা কিন্তু আর রাতে ইলেকট্রিক বিল দিতে পারবে না বলে তারা ফুটপাতের দোকানদার কিন্তু ঝাঁপ বন্ধ করে দেবে। শুধুমাত্র কর্পোরেট মল আর মাঝারি দোকানদার কিছুদিন ফাইট করবে, কিন্তু আগামীতে তারাও পারবে না। আমি নিজে ইউরোপে দেখে এসেছি, সেখানে ছোট দোকান নেই, সব মল। ফ্রান্সে আছে, নরওয়ে তো নেই, গ্রামের দিকে হয়তো কিছু কিছু থাকতে পারে, নেই। তাহলে ওরা এটা কেন করছে? আমাদেরকে বলছে ফসিল ফুয়েল ব্যবহার করা যাবে না, সোলার পাওয়ারের গল্প করছে, অথচ নিজেরা কয়লা খুঁড়ছে, লক্ষ লক্ষ মেট্রিক টন, কোটি কোটি, হাজার হাজার কোটি মেট্রিক টন কয়লা, ফসিল ফুয়েল। অথচ ভারতেও বলা হচ্ছে ভারত আর কোল পাওয়ার ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারবে না। আগে হ্যাঁ, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে না, ভারত পারছে না। এবং অনেক কটা তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো ছিল মাঝ পথে থামিয়ে দেওয়া হয়েছে। আগামীতে কি ভয়ঙ্কর দিন আসছে বিদ্যুতের ক্ষেত্রে অন্তত দেখতে পাবেন, বিভিন্ন ক্ষেত্রেই দেখতে পাবেন। এটা কিন্তু যুদ্ধ চলছে, এটা গ্রেট রিসেট চলছে, বারবার করে বলছি। যুদ্ধটা কিন্তু গোলাগুলি দিয়ে এখন হয় না, যুদ্ধর এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, দ্বিতীয় খণ্ডেও এই ব্যাপারটা বিস্তারিত লিখেছি। ইকোনমিক রিসেট করা হচ্ছে, লকডাউন যার একটা মাধ্যম, এবং এই সব আইন কানুন যার একটা মাধ্যম, যাতে করে প্রাকৃতিক সম্পদের পুরোটাই ওদের হাতে চলে যায়। কারণ ওরা জানে এটাই রিয়েল এস্টেট, আপনাকে কাগজের টাকা দিয়ে বলিয়ে রাখবে, ফিয়াট কারেন্সি। সুদের লোভে কোথাও কিন্তু এই সময়ে ইনভেস্ট করবেন না, বেশি সুদের লোভে সাবধান। আর যেখানে ছোট্ট করে লেখা আছে সাবজেক্ট টু অমুক রিস্ক তমুক রিস্ক, যাবেন না। মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করার আগে 100 বার ভাববেন, আগামীতে এভাপোরেট করতে পারে। আমি এই মানে অর্থনীতি, টাকা পয়সাগুলো নিয়ে খুব একটা বলি না, কারণ যাদের আছে তারা তো নিজেরাই সেটা বোঝেন, ভালো করে ম্যানেজ করেন। তার জন্য অনেক গুরু আছে, শেয়ার মার্কেট গুরু আছে, অমুক গুরু তমুক গুরু, আর আমি ওটা বলতেই বা যাবো কেন, ওটা আমার কাজ নয়, আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। তো যাই হোক, তো তাহলে কেন ভারতেও তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, সব সোলার পাওয়ার হবে, ভারত সই করেছে চুক্তিতে, তাহলে কেন? এই কয়লা কাদের কাজে লাগবে, কোথায় যাবে, কেন? চীন মহাপ্রভুদের এখন সাম্প্রতিকতম ডেরা, সবচেয়ে প্রিয় ডেরা হলো চীন। চীনে কিন্তু সাম্প্রতিককালে কয়েকশো তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউএনও থেকে শুরু করে সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে চীন কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র বানিয়ে চলেছে এবং কয়লা উৎপাদন করে চলেছে। ভারত করতে পারছে না কেন? চীন তো মহাজনদের জায়গা। একটা সময় যখন আমেরিকা দাদাগিরি করত, কিয়োটো প্রোটোকল আনা হয়েছিল এক সময়, আপনারা জানেন, কিয়োটো শহরে 1997-98 সালে। ওই একই কারণ, পরিবেশ দূষণকে কমানোর জন্য, ফসিল ফুয়েলকে রোক লাগানোর জন্য। কিন্তু সেই সময় আমেরিকা সই করেনি কিয়োটো প্রোটোকল। হ্যাঁ, আমেরিকা সই করেনি সেখানে, কারণ অথচ আমেরিকায় তখন বিশ্বের যত গ্রিন হাউস গ্যাস তার প্রায় 46% থেকে 50% আমেরিকায় উৎপন্ন করত। কারণ অটোমোবাইল থেকে শুরু করে কারখানা, বিশ্বের 1 নম্বর দেশ তখন আমেরিকা সই করেনি, কিয়োটো প্রোটোকল ভেস্তে গেল, বেশ ভালো কথা। এবারে কি হচ্ছে? এইবারে যে প্যারিস ট্রিটি, হ্যাঁ ওটাও ক্লাইমেটের ওপরে, কিয়োটো প্রোটোকল আর নেই, ওটাই এখন হয়ে গেছে প্যারিস ট্রিটি, প্যারিস প্রোটোকল 2014-15 সাল, যেটা ইতিমধ্যেই ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। সেখানে আমেরিকা সই করেছে, ট্রাম্প সই করতে রাজি হননি। ট্রাম্প মানে আগে সই ছিল, ট্রাম্প আবার ফিরে এসে সেখান থেকে
প্যারিস প্রোটোকল থেকে, প্যারিস সিটি থেকে নিজেকে, আমেরিকাকে ছাড়িয়ে নিয়েছিলেন যে না, এতে করে আমেরিকার জীবিকা বিপন্ন হবে, মিলিয়ন মিলিয়ন মানুষ অটোমোবাইল সেক্টরে চাকরি হারাবে, কারণ আগেকার যে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন সেগুলো আর থাকবে না, তার যে মেকানিক তারা কিন্তু জব হারাবে, কারণ আর এই ইলেকট্রিক কারগুলো কিন্তু কোনো মেকানিক তৈরি করতে পারবে না, মানে সারাতে পারবে না, ওটা একমাত্র কর্পোরেট যারা, তাদেরই গ্যারেজ থাকবে, তাদেরই শোরুমের পাশে গ্যারেজ থাকবে, তারা ব্যাটারি চেঞ্জ করবে, আর ব্যাটারির যা দাম তাতে করে নতুন গাড়ি কেনাই ভালো, অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো। ট্রাম্প এটা পরিষ্কার করে বারণ করেছিলেন এবং আমেরিকাকে তিনি ফিরিয়ে আনলেন প্যারিস ট্রিটি থেকে, যে না, আমেরিকা এই ট্রিটিতে থাকবে না। তাহলে কি হলো তারপর? ডোনাল্ড ট্রাম্পকে লাথি মেরে জো বাইডেন, আরও ভালো দালাল, বেটার দালাল জো বাইডেনকে আনা হলো এবং বাইডেন আবার প্যারিস ট্রিটিতে সই করলেন, আমেরিকাকে ফিরিয়ে নিয়ে গেলেন। এবং আমেরিকাতে যে আগামীতে কি হবে, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আমাদের দেশে তো হবেই, তো আমাদের দেশের মানুষ তো ইতিমধ্যেই জানেন দারিদ্র্য কাকে বলে, অভাব কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, অভ্যস্ত। কিন্তু ওখানকার মানুষ, হোমলেস গৃহহীন মানুষের সংখ্যা ওখানে বিদ্যুৎ গতিতে বাড়ছে আমেরিকায়, পাশাপাশি কানাডা এফেক্টেড। এইগুলো কিন্তু ভয়ঙ্কর আকার নেবে আগামীতে, কারণ জবলেসনেস, এআই তো আছেই, পাশাপাশি এই প্যারিস ট্রিটি প্রোটোকল, প্যারিস প্রোটোকল। কিন্তু চীন সেখানে কিন্তু ছাড় ছাড় ছাড়, চীন কিন্তু এক নাগারে একটির পর একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে যাচ্ছে, কয়লা উৎপাদন তৈরি করে যাচ্ছে, খনি। আর এই আদানির সঙ্গে চীনের এক ব্যক্তি আদানি লজিস্টিক্সের নামে একটা প্রক্সি সংগঠন চালান, তার নাম কি? চাং চুং লিং, দেখে নেবেন, চাং চুং লিং। এই চীনের সঙ্গে আদানির যোগাযোগ আছে। এ নিয়ে 3 বছর আগে একটি সিবিআই তদন্ত হয়েছিল এবং সেটাকে থামিয়ে রাখা হয়েছে। কেন থামিয়ে রাখা হয়েছে বুঝিয়ে বলতে হবে। তাহলে এই যে কয়লা ভারতবাসীর কাজে লাগবে না, লাগলেও কতটা লাগবে অনুমান করে নিতে পারছেন, কারণ ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র এখন নির্মাণ বন্ধই বলা চলে। তাহলে কয়লা কোথায় যাবে? চীনে যাবে। চীন এখন মহাজনী শক্তির কেন্দ্র। চীন ওসব আইন টাইন মানবে না। একসময় আমেরিকা যেমন দাদাগিরি করেছে, এখন চীন দাদাগিরি করবে। আমেরিকা সেকেন্ড পজিশনে, হ্যাঁ, আমেরিকা এখন সেকেন্ড পজিশনে। আমেরিকার আগের রব নেই। আমেরিকা কিছুদিন পরে টুকরো টুকরো হয়ে যাবে, আমি বহু আগেই বলেছিলাম, মিলিয়ে নেবেন আমার কথা। তাহলে ভাবুন, চীনের সঙ্গে চাং চুং লিং, ছবিও আছে, এটা নিয়ে রীতিমতো তদন্ত হয়েছিল, কিন্তু আটকে রাখা হয়েছে। তাহলে আমাদের খনিজ সম্পদ, আমাদের অরণ্যবাসী মানুষকে গৃহহীন করে, ধ্বংস করে, জীবিকাকে ধ্বংস করে, ছিনিয়ে নিয়ে, কৃষিকে ধ্বংস করে, মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে জায়নিস শক্তির এখন যে কেন্দ্র চীন, সেইখানে চলে যাবে এদেশের খনিজ সম্পদ। এবং সেটা কে করবে? করছে পাচার আমাদেরই একজন দেশবাসী, স্বাধীন ভারতের দেশবাসী। স্বাধীনতা মাই ফুট মার্জনা করবেন। স্বাধীনতাকে মাই ফুট বলিনি। স্বাধীনতার নামে বা স্বাধীনতার প্রচারে আমাদের তথাকথিত শিক্ষিত মানুষেরা, যারা এখনও বোঝেননি যে ভারত স্বাধীন হয়নি, আসলে জায়নিস্ট খপ্পরেই আছে। শুধু ওদের দালাল রাজনৈতিক দলগুলোকে ওরা এখানে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছে, ওরাই ওদের ভূমিকা পালন করছে। জয়দেব ভারতীয়, আমি আর কত বার্তা দেব বলুন দেখি? হ্যাঁ, কত দিক সামলাবো বলুন দেখি? আপনারাও একটু বার্তা টার্তা দিন, আপনারাও একটু ছড়ান টড়ান, পথে টথে নামুন। শুধু ওই রাম মন্দির, এই যে হ্যাঁ, রাম মন্দিরের গল্প, মানুষকে ডাইভার্ট করা, ডিভাইড অ্যান্ড রুল খেলা, আমি বহুবার বলেছি, মূল সমস্যা থেকে সরিয়ে নিয়ে যাওয়া। তো এই প্রসঙ্গ যখন এলো তখন একটু সংক্ষেপে বলি। হ্যাঁ, আমি স্ট্যাচুটে পাবেন, আগেও বলেছি, লিখেছি, ভারতবর্ষে পর্ন ইন্ডাস্ট্রি, ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রির
ভূমিকা আগেই বীজ তৈরি হয়েছিল, এই নতুন বিশ্ব ব্যবস্থায় এটা ভয়ানক আকার ধারণ করবে। তার মাধ্যম হিসেবে বিভিন্ন অ্যাপস চলে এসছে, বিভিন্ন রকম ফান্ডিং শুরু হয়ে গেছে। কেন বলুন তো, এটা কেন হবে? প্রথমত, বেকার যুবক যুবতী কাজ পাবে না, জীবিকা নেই, তাই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে তাদেরকে এই ধরনের কাজে সহজেই নিয়োগ করা যাবে। কি করবে? পেটের ভাত। পাশাপাশি ব্যাপারটাকে এমন প্রচার করে দেওয়া হবে যে এটা কোনো খারাপ কাজ নয়, এটা স্মার্ট। ওই যে দেখবেন হলিউডে প্রাইভেট, আমি কিন্তু দুরকম ব্যাপারটাই বলবো আপনাদের, এটা পুরো দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি ভালো ভাবতেই পারেন, সত্যিই তো, যদি যদি লেখালেখি একটা কারো কারো পেশা হতে পারে, যদি সিনেমা করা কারো কারো পেশা হতে পারে, ক্রিকেট খেলা যদি পেশা হতে পারে, তাহলে ব্লু ফিল্ম করাও তো পেশা হতে পারে। খারাপ কি? এটা দৃষ্টিভঙ্গি। কিন্তু কী হবে আমি সেটা আপনাদের বলছি, আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। তো ওরা পাশাপাশি দেখবেন একটা অর্থনৈতিক সংকট তৈরি করেছে। এই যে চাকরি বাকরি কিছু নেই, এআই ঢুকে গেছে, এবং আইএমএফ থেকেও বলা হয়েছে 40% চাকরি জব চলে যাবে এই 2025-এর পর থেকে, জীবিকা থাকবে না। তাহলে কি করবে যুবক যুবতীরা? তারা ব্লু ফিল্ম করবে বা মধুচক্র হবে, এবং সেগুলোকে আইন অত দেখবেন ইতিমধ্যেই কিন্তু কৌশলে প্রসিকিউশনকে আইনি ঘোষণা করার একটা স্টেপ কিন্তু হয়ে গেছে। আগামীতে পুরোটাই ওরা খুলে দেবে। পাশাপাশি দেখবেন মিলিয়ে নেবেন, ব্লু ফিল্মটাকে ওরা আইনসঙ্গত একটা জায়গা দেবে, কি প্রোগ্রেসিভের জায়গা থেকে। প্রোগ্রেস হচ্ছে, দেশ এগোচ্ছে, যেটা আপনারা জানেন হলিউডের পাশেই দেখবেন ওদের ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি আমেরিকাতে আছে, তাই তো। তো সেখানে আমাদের তো বিল গেটস আমাদের দেশের উপদেষ্টা, সুতরাং আমাদের দেশেও সেটা হবে। তার জন্য কি চাই? একদিকে অর্থনৈতিক সংকট তৈরি করা, যাতে করে যুবক যুবতীরা চাকরি বাকরি না পান, বাধ্য হয়ে এই সব দিকে যান। স্বেচ্ছায় যারা যাবেন তাদের কথা বলছি না, কিন্তু বেশিরভাগই বাধ্য হয়ে যাবেন পেটের ভাতের জন্য, অর্থনীতি। পাশাপাশি কি চাকরি বাকরি, যেহেতু স্থায়ী চাকরি বাকরি হবে না অনেকেরই, সবাই তো আর মারা যাবেন না। হ্যাঁ, একটা উল্লেখযোগ্য সংখ্যক যুবক যুবতী আগামীতে চলে যাবেন, তাই চাকরি দাও, চাকরি দাও, করতে হবে, দিতে হবে, এসব স্লোগানও আর শোনা যাবে না। সবাই যাবেন না, অনেকে যাবেন, যাচ্ছেন। তাহলে বাকিরা কী করবে? যৌন খিদে তো সবারই আছে, এই মুহূর্তে তো সবাই মানে রোবট হয়ে যাচ্ছে না, আছে না, কামনা আছে, কিন্তু কি করবে? বিবাহ করার ক্ষমতা নেই, প্রাইভেট স্পেস নেই, 10 ফুট বাই 10 ফুট। গায়কটি অবশ্য আশা ছিল তার কাছে এক সময়, আমার ওই যে বোকা ছিলাম তো, সেও এখন, যাই হোক, তাকে নিয়ে একটা কিন্তু আমার কবিতা রয়েছে, ওই ইমানদারি গিটার আমি সবর বলছি, কবিতাটা পড়বেন, দিয়েছি মাঝে মাঝে ফেসবুকে। তো যাই হোক, তাহলে কি হবে? ওইও হোটেল তুলেছেন, কেন? প্রাইভেট স্পেস চাই, কী করা যাবে? কামনা। বিয়ে করে কারোর সঙ্গে থাকা, সংসার গঠনের জন্য যে অর্থনীতি চাই, সেটা তো যুবক যুবতীদের থাকবে না। কিছু টাকায় তারা উপার্জন করবে, ওই ডেলিভারি হয়ে, যেমন ধরুন ফ্লিপকার্ট আছে, আমাজন আছে, সেখানে কত টাকা হবে যা দিয়ে সংসার করা যাবে? যাবে না, তাই তো। তাহলে কি হবে? তারা ওইও হোটেলের স্পেস খুঁজবে, বা কেউ কেউ এই যে সব ব্লু ফিল্ম যেসব আসছে, হবে, ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেছে, আরও বড় আকার নেবে রীতিমতো আইনিভাবে, সেইখানে তারা চলে যাবে, তাই তো। তারা সেখানে পার্ট প্লে করবে, মনোরঞ্জন করবে মানুষের। এখন তো ডিজিটাল মিডিয়ার বিস্তারে আরও বেশি করে এটা ছড়াবে। ইতিমধ্যেই দেখবেন ফেসবুক রিলের মাধ্যমে সেমি পর্ন অনেক বাড়ির মেয়ে বউরা করছে, অনেকে বাধ্য হয়ে করছে, অনেকে মনোরঞ্জনের জন্য বা সেলিব্রিটি হওয়ার জন্য করছে। এবং এই মানসিকতা, মানে উন্নতি অগ্রগতিটাকে ওরা এইভাবে প্রমোট করবে। এবং দেখবেন যে একটা ছেলে শাড়ি পরছে, দেখবেন এইভাবে ওরা জেন্ডার ব্যাপারটাকে ওরা, মানে জেন্ডার বলে যে আলাদা কিছু নেই, এটাও ওরা কিন্তু মানুষের মধ্যে ব্যাপারটাকে পুরো গুলিয়ে দেবে। দেখবেন মাঝে মাঝে এরকম ছবি পাবেন, দাড়িওয়ালা একটি ছেলে হয়তো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে বা বসে আছে। এটা কেন? ইচ্ছে করে? এটা কি উদ্দেশ্য নেই? এগুলো এরা অনেকেই ফান্ডেড। এবং শুধু তাই নয়, করোনামৃতের প্রভাবে অনেকেরই কিন্তু জেনেটিক যে পরিবর্তন হতে পারে, আগামীতে মিউটেশন হতে পারে, তাতে করে কিন্তু মনস্তত্ত্বে একটা বড় প্রভাব পড়তে পারে। আমি আগে বলেছি, ভিডিওতে বলেছি, 2য় খণ্ডে রয়েছে। অর্থাৎ যেটাকে বলা হয়
জেনেটিক মিউটেশন মানে ম্যানিপুলেশন, তার মাধ্যমে কিন্তু জেন্ডার মানে সেক্স হরমোন থেকে শুরু করে এগুলোর কিন্তু একটা অ্যাবনর্মাল ক্ষরণ হতে পারে বা অ্যাবনর্মালিটি দেখা যেতে পারে, অনেকেই দাবি করছেন। অবশ্যই দালাল বিজ্ঞানীরা করছেন না। তার ফলে কিন্তু আগামীতে মানুষের মধ্যে, নারী পুরুষের মধ্যে সমকামিতা বাড়বে এই জিনগত প্রভাবে, যেটাকে মানে এই ক্রোড়ামিতের প্রভাব এবং অন্যান্য যে আগামীতে আসবে তার প্রভাবে সমকামিতা থেকে শুরু করে এই যে মানসিকতাগুলো, যেটাকে আমরা পারভার্সন বলে থাকি প্রচলিত বাংলায়, ইংরেজিতে, সেগুলো কিন্তু বাড়বে এবং সেগুলোকে স্বাভাবিক বলে ওরা ইতিমধ্যেই প্রচার করা শুরু করেছে। তো স্বাভাবিক হিসেবে আরও বেশি করে মানুষের চিন্তাভাবনার উপর যেহেতু ডিএনএর একটা বড় প্রভাব আছে, সেটা কিন্তু আগামীতে দেখা যাবে। ঠিক আছে? আর তাই আমি বারবার বলবো, এই রাম মন্দির বলুন আর এইসব ওই হোটেলের বিরুদ্ধে প্রতিবাদ বলুন, কিচ্ছু হবে না। এইগুলো করে কিছু হবে না যদি না অর্থনীতিটা আপনি তৈরি করতে পারেন। হিন্দুত্বই বলুন আর ইসলামই বলুন, এখনও পর্যন্ত ইসলাম কিছুটা প্রথম দিকে সফল হলেও বর্তমানে আর পারছে না, হেরেই যাচ্ছে। তারা স্টেট উইদিন এ স্টেট একটা পাল্টা অর্থনীতি তৈরি করার চেষ্টা করেছিল। মহান নবীর এই ক্ষেত্রে অন্তত একটা বড় দূরদৃষ্টি ছিল, উনি বুঝতে পেরেছিলেন এবং জায়নী শক্তির উত্থান সম্পর্কে তিনি সাবধান করে দিয়েছিলেন। আর তাই তিনি বারবার করে বলেছেন, আল কোরআনে বলেছেন, বহুবার করে বলেছেন, সাবধান হন, সাবধান হন। যাই হোক, টিকিদারির চক্করে পড়ে মানুষ গোসল, নাস্তা এসব নেই, নিয়মকানুন এসবের মধ্যেই হুজুররা তাদেরকে ফেলে দিয়েছে। আর হিন্দুরা, তারা তো পারেইনি। অর্থনীতিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি ব্যাংকিং ব্যবস্থা তৈরি করতে না পারেন, আপনি ওই হোটেলের বিরুদ্ধে দুটো পোস্ট করবেন, কেউ শেয়ার করবে, কেউ লাইক করবে, বাস্তবে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবেন না। নেতাজি উপলব্ধি করেছিলেন বলে আজাদহীন ব্যাংক তৈরি করেছিলেন, আর নেতাজিকে সরিয়ে দেওয়া হলো। তাই ব্যাংকিং ব্যবস্থা যাদের কন্ট্রোলে, তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, এটা বুঝে নিন। তাই রাম মন্দির ভালো কথা, করুন, কিন্তু অর্থনীতিটা কিন্তু, রাম মন্দিরটা কিন্তু আমাদের উনি বানাচ্ছেন না, ওটা বানাতে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন কখন হচ্ছে এটা, আগে হয়নি তো। ঠিক এই নতুন বিশ্ব ব্যবস্থা যখন তৈরি হচ্ছে, গঠিত হচ্ছে, ঠিক সেই সময় রাম মন্দির গঠিত হচ্ছে। অর্থাৎ কি, তোমরা ধর্ম চর্চা করো, ধর্ম নিয়ে ভুলে থাকো, অর্থনীতিটা আমরা দেখছি। হ্যাঁ, রথচাইল্ড বহু আগেই বলেছেন, অর্থনীতিটা আমি কন্ট্রোল করব, আপনারা আপনাদের মতো আইন বানান, কোনো সমস্যা নেই। ঠিক সৌদি আরবকে যেটাও করেছিল, মসজিদ বানাও, মসজিদ বানাও, দেশে দেশে মসজিদ বানাও, আমরা টাকা দিচ্ছি, কিন্তু তেলটা আমরা নেব। বোঝাতে পেরেছি? ঠিক তাই বাজারটা, ভারতের ক্ষেত্রে বাজারটা আমরা নেব। আর কয়লা তো দেখতেই পাচ্ছেন কোথায় যাবে, কয়লা চলে যাচ্ছে, আর বাজারটা কিন্তু আমরা নেব, আর ধর্মটা তোমরা করো। ওসব করে কিচ্ছু হবে না, সব আই ওয়াশ। একসময় এ নিয়েও আমি লিখেছি, একটা সময় মানুষকে জাগানোর জন্য আইডেন্টিটির কথা আমি এখনও বলি, বারবার বলি, হিন্দু হন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই হিন্দু নয়, প্রকৃতির সঙ্গে থাকা হিন্দু। আপনি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, তিনখানা ডবল রোজ দিলেন, নিয়ে মাস্ক পরে জয় শ্রীরাম, ওই হিন্দু নয়। আমাদের বেদ উপনিষদ প্রকৃতির কথা বলে। হ্যাঁ, আপনি সেইখানে ফিরে আসুন। আর এই চর্চা যদি আপনি করেন, তাহলে এই মুসলমানের সঙ্গে আপনার কোনো বিরোধ হওয়ার কথা নয়। তাই নেতাজি এটা বহু আগেই উপলব্ধি করেছিলেন, আর তাই শ্যামাপ্রসাদকে হুমকি দিয়েছিলেন। তিনি জানতেন যে ভারতবর্ষ, বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন। এই নিয়ে প্রথম খণ্ডে বিবেকানন্দের বিভিন্ন রকম পর্যবেক্ষণ আমি রেখেছি। বিবেকানন্দের চোখে ইসলাম, তিনি অনেক ইতিবাচক কথাও বলে গেছেন। আর আইডেন্টিটি রক্ষা করতে গেলে তো আমাদের সাবধান হতে হয়, সেটাও উনি বলে গেছেন। গর্ব করে হিন্দু বলতে বলেছেন নিজেকে, কিন্তু কোন হিন্দু? হ্যাঁ, আইওয়াসের হিন্দু, আদানির হিন্দু, আম্বানির হিন্দু না, প্রকৃতির জাতক হিন্দু, এটা বলেছেন। হিন্দু শব্দটিকে বুঝুন। হিন্দু শব্দটিও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সনাতন শাস্ত্রে নেই, এটা পারসিকদের আক্রমণের পরে এসেছে, ওরাই দিয়েছে এই সম্প্রদায়কে আলাদা করে বোঝানোর জন্য। হ্যাঁ,
এটা তথ্য বলছে। তাহলে যদি অর্থনীতি তৈরি করতে না পারেন, ব্যাংকিং ব্যবস্থা তৈরি করতে না পারেন, এই আদানি আম্বানি থেকে শুরু করে বিল গেট সবার খুঁটি কিন্তু ওদের কাছে বাধা। ওরাই ফান্ডিং করে, ওরাই নিয়ন্ত্রণ করে, আর আমরা মারামারি করি পরস্পরের সাথে। তাই আমি বারবার করে বলি, এই নতুন বিশ্ব ব্যবস্থায় জীবিকা বাঁচাতে, রুজি রুটি বাঁচাতে, অরণ্য বাঁচাতে হিন্দু মুসলমানের এক হয়ে লড়াই করতে হবে। ওরা সেটা চাইবে না, ওরা ডিভাইড করবে, ডিভিশন করবে। নেতাজি সেটা উপলব্ধি করেছিলেন, বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন। তাই তিনি বারবার করে বলে গেছেন, ইসলাম বডি, বেদান্ত ব্রেন, দুটোর সমন্বয়, শক্তি এবং বোধের সমন্বয়। কেন বলেছিলেন? এবং এক ইসলাম ধর্মাবলম্বী, এক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এক ছাত্রের সাথে, সে বিশ্ববিদ্যালয়ে তখন পড়তো, এ নিয়ে আমার প্রথম খণ্ডে তার সমস্ত ডিটেইল আছে। তো তার সঙ্গে স্বামীজির নিয়মিত পত্রালাপ হতো, চিঠিতে যোগাযোগ ছিল তার। সেখানে তিনি এই কথাগুলো বলেছেন। উনি কখনো বলেছিলেন হানাহানি করেছিলেন মুসলমানদের সঙ্গে? বলেননি। আমরা কোথায় তাকে চিনলাম, কোথায় তাকে বুঝলাম? আর বামপন্থীদের কথা বাদ দিন, মূল জায়গাটা ধরুন। একটা মানুষের মধ্যে বিভিন্ন পরিস্থিতিতে অনেক স্ববিরোধতা থাকতে পারে, সেলফ কন্ট্রাডিকশন থাকতে পারে, বা এই সময়ে দাঁড়িয়ে আমাদের সেলফ কন্ট্রাডিকশন মনে হতে পারে, কিন্তু মূল জায়গাটাকে বুঝুন। উনি হিন্দু মুসলমানের বিরোধ চাননি। নেতাজি হিন্দু মুসলমানের ঐক্য চেয়েছিলেন। তাই তিনি যখন কংগ্রেসের ছিলেন, সভাপতি ছিলেন, কংগ্রেসে যখন তার কিছুদিনের জন্য হলেও তার একটা প্রভাব ছিল, সেই সময় তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে মুসলিম লীগের সঙ্গে যুক্ত কেউ, অফিসিয়ালি যুক্ত কেউ, এবং হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত কেউ, এই হিন্দু সংগঠন আর কি, হিন্দু যাই হোক, শ্যামাপ্রসাদের সেই সময় যুক্ত কেউ অফিসিয়ালি যুক্ত এমন কেউ, কংগ্রেসের সদস্যপদ তাকে দেওয়া হবে না। কেন বলেছিলেন? কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আবার আমি দেখতে পাচ্ছি ইচ্ছে করে, সেই সময় যেটা হয়েছিল, ওরা খেলেছিল, হ্যাঁ, সফল হয়েছিল। জিন্নাকে ওরা তুলে আনলো, গান্ধীজিকে ব্যবহার করলো, পুরোটা খেলা হঠাৎ করে দেশকে ভাগ করে দিয়ে, দুর্বল করে দিয়ে চলে গেল আগে। হ্যাঁ, কারণ জনগণ, আমরা তো বুঝি না, আমি দোষ দিই না, মানুষের পক্ষে এত খবর রাখা কি সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। আর আমাদের নেতারা, তারা বুঝলেও তাদের নিজের আখের গোছাতে তারা ব্যস্ত। টপ লেভেলের কথা বলছি, সাধারণ নেতা যারা অঞ্চলে আছেন, কাউন্সিলর, তাদের পক্ষে তো এত কিছু জানা সম্ভব নয়। কেউ চর্চাও করেন কিনা আমার সন্দেহ আছে, ইচ্ছেও নেই কারো। একটা জীবন, ভালো মন্দ খেয়ে ঘুরে টুরে চলে গেলেই হলো। কিন্তু খোঁজ খবর না রাখা যে কতটা বিপদ হতে পারে, সেটা করোনা প্যান্ডেমিক আবহে বোঝা গেছে। তাই আগামীতে কিন্তু অনেক প্রিয় মানুষ, অনেক চেনা মানুষকে আপনি চলে যেতে দেখবেন। কারণ আমরা ভোগবাদে নিজেরটা ভাবতে গিয়ে চারপাশটাকে আমরা খেয়ালই করিনি আমরা। এটাই হলো স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতার সবচেয়ে নেতিবাচক দিক। আত্মকেন্দ্রিক মানুষ চারপাশটা দেখে না, বোঝে না, বোঝার চেষ্টা করে না, নিজেকেই সে সবচেয়ে সেরা বলে মনে করে। যাই হোক, আমি আশা করি বোঝাতে পেরেছি যে এটা কিন্তু একদিকে মূল্যবোধকে ওরা প্রমোট করবে, সমকামিতা থেকে শুরু করে বিভিন্ন কিছুকে প্রমোট করবে, পাশাপাশি অর্থনীতি ধরে টান দেবে, যাতে করে ওরা যেটা চাইছে, থিনিং, ডিপপুলেশন প্রোগ্রাম, বেকার যুবক যত থাকবে তত পরিবার কম গঠন হবে, অর্থাৎ সন্তান সন্ততি হবে না, এভাবে জনসংখ্যা কমবে। পাশাপাশি ডোজ তো আছেই, জনসংখ্যা কমবে। পাশাপাশি কি সমকামিতা যত ছড়াবে, জেনেটিক কারণেও দেখবেন আগামীতে সমকামীর সংখ্যা কত বেড়ে যায়, ট্রান্সজেন্ডারের সংখ্যা কত বেড়ে যায় দেখবেন। ফান্ডিং তো আছেই, প্রমোশন আছেই, পাশাপাশি জিনগত ব্যাপারও এখানে কাজ করবে, আমি বহু আগেই বলেছি। তো তার ফলে দেখবেন একটা, বললাম না, পৃথিবীটা, আপনার আশপাশটা বদলে যাবে, আগের মতো আর কিছুই থাকবে না। তাহলে আমার এর কি ভূমিকা? এগুলো কি আমরা বদলাতে পারবো না?
আমরা স্লো ডাউন করতে পারি প্রসেসগুলোকে কিছুটা। আমি যেমন বারবার বলি, ছোট দোকান থেকে কেনাকাটা করুন, যতটা সম্ভব ক্যাশ ব্যবহার করুন, যেখানে উপায় নেই মনে হচ্ছেন সেখানে আপনি অনলাইন করুন, বা অনলাইন থেকেও যখন আপনি জিনিস কিনছেন বড় বড় বিগ যেমন আমাজন, ফ্লিপকার্টকে অ্যাভয়েড করে আরও অন্যান্য ছোটো ছোটো অনলাইন সংস্থা আছে। এখন তো পাড়ার ছেলেটিও অনেক সময় ছোট দোকানও তারা অনলাইনে অনেক সময় ডেলিভারি করছে, তাই নয় কি? সেখান থেকে করুন, একটু পয়সা 2-1 টাকা বেশি লাগলেও করুন, কারণ আগামীতে ওই জীবিকাগুলো বেঁচে থাকলে আপনার সন্তান ওই জীবিকাটা করে খেতে পারবে, দোকানটা চালিয়ে খেতে পারবে। আর আপনি যদি নিজের 2 টাকা 1 টাকা বাঁচানোর জন্য যদি পুরোপুরি ওদের দাস হয়ে যান, আমাজন ফ্লিপকার্টের দাস হয়ে যান, পরবর্তীকালে যখন আপনার সন্তান চাকরি বাকরি তো বুঝতেই পাচ্ছেন পাবে না, তখন সংযুক্তির জায়গাটাও পুরোটাই বন্ধ হয়ে যাবে। সেটা করবেন না, আমি হাত জোড় করে বলছি। আমরা চিরকালই এই ভুলটা করেছি, আমাদের আগেকার জেনারেশন পূর্বপুরুষরা ওই একই ভুলটা করে গেছে। আমরা আমাদের কথা শুধু ভাবি, আগামীর কথা ভাবি না, আগামী প্রজন্মের কথা ভাবি না। তাই আমাদের স্বার্থ দেখতে গিয়ে সাময়িক এই জীবনটা ভালো করে কাটানোর স্বার্থ, 2 টাকা বাঁচানোর স্বার্থ দেখতে গিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আমরা ধ্বংস করি। এ নিয়ে আমার লেখাও রয়েছে, বারবার পোস্ট করে। কিছু মানুষ তো আমরা অন্তত পারি, আমরা ছোট আকারেই শুরু করি, ঝর্ণাই তো নদী হয়, তাই না? তাই আমি আবার অনুরোধ রাখছি। তো যাই হোক, আমি আজকের লাইভের শেষ অংশে চলে এসেছি। তাহলে এই ছত্তিশগড় আন্দোলনকে কি হবে আগামীতে? কন্ট্রোল অপোজিশন দেখবেন, ওই যে কংগ্রেসের নেতা পরবর্তীকালে রফা করে নেবে, বলবে হ্যাঁ তোমাদেরকে এই টাকা দিলাম, এই ক্ষতিপূরণ দিলাম। গরিব মানুষগুলো ভাববে বাহ, 1 লাখ করে পাচ্ছি, 50,000 করে পাচ্ছি, ঠিক আছে। এরকম করে একটা টোপ দেখিয়ে রফা টফা সব হয়ে যাবে, আন্দোলন ভাঁড় মে। এটাই হবে আগামীতে। হ্যাঁ, আর এইভাবেই বনাঞ্চল, অরণ্যাঞ্চল ওরা দখল করবে, প্রাকৃতিক সম্পদ দখল করবে, সমস্ত কিছু। আর আমাদের বলবে গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান, তাই তো। আর ওরাই এই কয়লা দিয়েই, আমাদের কয়লা থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়েই এই চীন গোটা বিশ্বের বিদ্যুতের ব্যবসা করবে। আগে হ্যাঁ, এখন সেই লাইনেও হয়ে গেছে। কোথায় আছেন আপনি? অবাক হবেন না, সব ইন্টারন্যাশনালি এখন তেল যেমন পাইপলাইনে এক দেশ থেকে আরেক দেশে যায়, বিদ্যুৎ যেতে কি সমস্যা, তাই না? ব্যবসা করবে, আর টোটাল কন্ট্রোলের এজেন্ডা। আর আমাদের দেখবেন স্কোর, নাগরিক, কত ভালো নাগরিক, কত অবিডিয়েন্ট নাগরিক আপনার স্কোর হবে। এই স্কোরের ওপর ভিত্তি করে যেমন কানাডা থেকে শুরু করে ইউরোপের অনেক দেশে চালু হয়ে গেছে, আমেরিকাতে আগেই, কি আপনি লোন পাবেন কি না, আপনি বাড়ি ভাড়া পাবেন কি না, আপনি অমুক জায়গায় চাকরি পাবেন কি না, আপনার এই স্কোর নাগরিক হিসেবে, সিভিল স্কোর, এটার মাধ্যমেই আপনার ওবিডিয়েন্ট কতটা আপনি, সেটা ওরা দেখে নেবে। টোটাল কন্ট্রোলের একটা বড় টুল। আর ডিজিটাল টেকনোলজির যুগে এটা কোনো ব্যাপার না আপনাকে ট্র্যাক করা, তাই না? এটা হবে, কিন্তু যেটা আমরা আটকাতে পারবো সেটা হলো শরীরের মধ্যে যে আমাদেরকে ঠকানো হচ্ছে, সেটাকে আটকাতে পারি। এখনো পর্যন্ত আমরা পেরেছি। এই যেটা পারি সেই কাজটাকে আরও বেশি করে ছড়ান, কারণ মানুষের স্বাস্থ্য যদি বাঁচে তবেই সে প্রতিবাদ করতে পারবে, তাই না? তবেই সে চাকরি করতে পারবে, তবেই সে বাঁচতে পারবে, তবেই সে এই প্রসেসটাকে স্লো ডাউন করতে পারবে। তবে আমি আশা রাখি মানুষের সংখ্যা বাড়ছে, শেষ পর্যন্ত আমরাই জিতব, শেষ পর্যন্ত প্রকৃতিই জিতবে, এটা আমার বিশ্বাস। আর কে একজন প্রশ্ন করেছিলেন, হ্যাঁ মনে পড়ছে, একটি ইউটিউব ভিডিওতে বা হোয়াটসঅ্যাপে, কোথায় মনে নেই, তাকে উত্তরে বলি এই যে রক্তদান, এটা নিয়ে আমি একটা ভিন্ন ভিডিও করব। আগের একটি ভিডিও ছিল, ওটা উবে গেছে, খুঁজে পেলাম না। বইমেলার পরে এ বিষয়ে আমি বিস্তৃত ভিডিও করব। শুধু আপাতত এইটুকু বলি, রক্ত দেওয়ার আগে দেখে নেবেন। রক্তদান মহৎদান আপনি ভাবতেই পারেন, যদিও কোন কোন ক্ষেত্রে রক্ত আদৌ জরুরি সেটা কিন্তু আপনি জানেন না, ওরা যা বলবে। যখন আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে না কোনো কারণে, বা আপনাকে রক্ত দিতে হচ্ছে, যেমন থ্যালাসেমিয়া, জিন ঘটিত রোগ, সেটা আলাদা কথা। কিন্তু দুর্ঘটনা হলে
রক্ত দিতেই হবে এমন নয়, এটা একটা প্রচার। কারণ শরীরে রক্ত তঞ্চন আছে, সুস্থ শরীর রক্ত একটা সময়ের পরে রক্তপাত বন্ধ হয়ে যায়, তাই তো, বন্ধ হয়ে যায়। আর তাই আপনি যখন 340 যেটা জানেন মিলিগ্রাম অবধি রক্ত দেওয়া যায়, তাই তো, আরামসে দেওয়া যায়, তো সেইটা আপনি তো লস করছেন রক্ত দেওয়ার সময়। তাহলে আপনার যদি ওই রক্তটাই বেরিয়ে যায় দুর্ঘটনায় বা কোনো কারণে, তাহলে সেটা তো কোনো সমস্যা নয়। ওই পরিমাণ রক্ত আপনি দেওয়ার পরেও তো আপনার শরীর সেই রক্তটা রিকভার করে নিচ্ছে 2-1 দিনের মধ্যেই। তো ওরাই বলছে যে কোনো চিন্তা নেই, রক্তদান করুন, ওই রক্তটা আপনার শরীর বানিয়ে নেবে। বেশ, তাই হয়, বানিয়ে নেয়। তাহলে ওই একই রক্ত, ওটা আপনি সিরিঞ্জের মাধ্যমে বা কোনোভাবে ওদের মেকানিজমে আপনি দিলেন, তো সেই রক্তটাই যদি কেটে গিয়ে দুর্ঘটনা ঘটে বেরিয়ে যায় ওই পরিমাণ রক্ত, তাহলে কি সমস্যা? আপনাকে আবার রক্ত দিতে হবে কেন? বোঝার চেষ্টা করুন। ওই রক্ত যদি দেওয়া যদি মেকআপ হয়, শরীর মেকআপ করতে পারে, তাহলে এই রক্ত কেন আপনার শরীর মেকআপ করতে পারবে না? এই প্রশ্নগুলো করবেন, ভাববেন। আমি বলছি বলে শেষ কথা নয়। আর একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে এত এত মানুষ আগে, নারী আগে মা হয়েছে, কতজনকে রক্ত দিতে হতো? মহর্ষি দেবেন্দ্রনাথের স্ত্রী 15টি সন্তানের জন্ম দিয়েছিলেন। অ্যাবনর্মাল, আমি সমর্থন করছি না, এত সন্তানের দরকার নেই, ওখানে আমি লিখেছি। কিন্তু একটা জনসংখ্যার স্বাভাবিকত্ব বজায় রাখার জন্য অন্তত সন্তানের একটা মানুষের জনসংখ্যার তো একটা দরকার আছে, অন্তত 2.1 যেটাকে বলা হয়, সেটা তো দরকার আছে। যাই হোক, তো আমার বক্তব্য ওটা নয়। আমার বক্তব্য যে সেই সময় নারীরা যখন মা হতো, কতজনকে রক্ত দিতে হতো, এখন কতজনকে দিতে হয়, তখন কতজনকে, শুধু তাই নয়, আপনি 20 বছর আগেই দেখুন না কতজনকে সিজারিয়ান করতে হতো। এখন দেখবেন প্রত্যেককেই ওই যে মিনিমাম 40,000 টাকা 50,000 টাকা বিল হয় বলে করতে হয়। সেরকম রক্তদানের ব্যাপারটাও, মানে রক্তদান নয়, রক্ত দেওয়ার ব্যাপারটাও কিন্তু সেখানেও একটা কিন্তু প্রশ্ন আছে। সে রক্তটা কি আদৌ সত্যি দরকার? কতটা প্রচার, কতটা স্বার্থ, কতটা মুনাফাবাজি? এই রক্ত দিতে গেলে তো আপনার বিল বাড়বে, একটা প্রক্রিয়া আছে, তাই না? তাই আর পাশাপাশি এ নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, এখানে আর বলছি না। শুধু এইটুকু বলবো, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই, যেমন এই থ্যালাসেমিয়া বললাম, বা যেমন ধরুন হেমোফিলিয়া একটি রোগ আছে, রক্ত বন্ধ হয় না, রক্তক্ষরণ ব্যাপকভাবে হয়, ওটাও জিন কথিত রোগ, সেই ক্ষেত্রে অবশ্যই রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি রক্ত দিতেই পারেন, কিন্তু আপনাকে জানতে হবে ওই রক্তটা কোথায় যাচ্ছে। কারণ এই মুহূর্তে 2021 সালের হিসেবে দেখা যাচ্ছে রক্তের থেকে যে প্লাজমা, রক্ত থেকেই যে ড্রাগ তৈরি হয়, আমি এ নিয়ে ভিন্ন ভিডিও করবো, আজকে সংক্ষেপে বলছি, তার ব্যবসায় অফিসিয়ালি দেখা যাচ্ছে $5 বিলিয়ন সেই ওষুধ। মানে আপনার দেওয়া ফ্রি রক্ত, আপনি পয়সা নিচ্ছেন না, কিন্তু বড়দের 2টো ডিম সেদ্ধ খাচ্ছেন, সেই ফ্রি রক্ত বেচে দিয়ে কর্পোরেটের হাতে বেচে দেওয়া হচ্ছে, এইসব ফার্মা কোম্পানির হাতে বেচে দেওয়া হচ্ছে। আর তাই যারা উদ্যোক্তা, আমি সবাইকে বলছি না, নিশ্চয়ই সবাই এরকম নন, এ নিয়ে স্ক্যাম হয়েছে, আমি দেখে নেব, লিঙ্ক দিয়েছি, আপনি দেখে নেবেন ইউটিউবে, আমি বিস্তারিত পরে ভিডিও করব। তারা কিন্তু ওই সব প্রচার করে দারুণ রক্তদান, মহৎদান এইসব বলে, সবাই নয়, আবার বলছি, উল্লেখযোগ্য অংশ, তারা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, করে সেই রক্ত কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে। স্ক্যাম হয়েছে এরকম, এটা কিন্তু বেড়েই চলেছে। তাই অনুগ্রহ করে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে যদি নিশ্চিত হন যে কিভাবে খোঁজ নেবেন না নেবেন, এরও একটা কিছু প্রসেস আছে, আমি এত কিছু বলছি না এই মুহূর্তে, ভিডিও ইতিমধ্যেই দীর্ঘ হয়ে গেছে। তবে আপনারা নিজস্ব বোধবুদ্ধি নিয়ে সেটি ট্র্যাক করুন, তার ইতিহাস কোথায় যাচ্ছে, কোথায় দেওয়া হবে, কি ব্যাপার। আপনারা তো শিক্ষিত মানুষ, তারপরে যদি আপনাদের মনে হয় যে না, আপনার রক্তটা সঠিক জায়গায় যাচ্ছে, আপনি দিতেই পারেন, তাই না? কিন্তু আর মনে রাখবেন, রক্তের কার্ড দেওয়া হয় অনেককে, ঠিক আছে, কিন্তু সেই কার্ড কিন্তু তথ্য বলছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কাজেই লাগে না, পড়েই থাকে। কারণ এত এত দুর্ঘটনা আমাদের দেশে ঘটে না। যত রক্তের ক্রাইসিসের কথা বলা হয়, ওরা বলে বাস্তবে অত রক্ত কি লাগে, কোনো তথ্য আছে? নেই। এই দেশে এত এত রক্ত কালেক্ট করা হলো, এত এত একটা হিসেব, এবং কত রক্ত গেল
ব্যয় হলো, দেওয়া হলো, তার কোনো হিসেব আছে? নেই, নেই, হিসেব নেই। তাই এগুলো একটু দেখে নেবেন, জেনে নেবেন। আপনি ফ্রিতে, পেশাদার রক্তদানের কথা বাদ দিলাম, সে তো অনেক আছে পয়সার বিনিময়ে রক্ত দেয়। কি করবে? পেটের ভাতের অভাব, অনেকে এমন অবস্থায় যায় তারা পয়সার বিনিময়ে রক্ত দেয়। অনেকে তো কিডনিও বিক্রি করে। নেপালে তো এখন ট্রেড তৈরি হয়ে গেছে। কি করবে? মানুষ দারিদ্র্যের কারণে কিডনি বিক্রি করছে। কিন্তু আপনারা যারা আমার প্রোফাইলে আছেন তারা তো তা করছেন না, তারা তো এমনি দিচ্ছেন, মানুষের সেবার জন্য দিচ্ছেন। তা আপনারা দেখবেন না সেটা কোথায় যাচ্ছে, ঠিকঠাক জায়গায় যাচ্ছে কি না, নিশ্চয়ই দেখে নেবেন, জেনে নেবেন। আজ এই পর্যন্তই। একটা কথা বলি আপনাদের জানিয়ে শেষ লগ্নে, যে শুক্রবারে মানে কালকে আমি বইমেলায় থাকছি না। প্রথম দিনে বইমেলায় যদি আপনারা ঘুরতেও যান, খেতেও যান, না যাওয়াই ভালো। আশপাশে থাকলে একটু ঘুরে আসতে পারেন, দূর থেকে যারা আসেন। কিন্তু প্রথম দিন কিন্তু স্টল রেডি হয় না, হ্যাঁ, কাজকর্ম চলে, ফুড স্টলও রেডি হয় না, বুক স্টলও রেডি হয় না। দ্বিতীয় দিন থেকেই মোটামুটিভাবে মেলাটা জমে ওঠে। তো আমি দ্বিতীয় দিনে মেলায় থাকছি, একদম আমি 12টায় খোলে, আমি 1টার মধ্যেই ঢুকে যাব আশা করছি, 1টা 1:30 ম্যাক্সিমাম 1টা। আর শুক্রবারই ওই স্টলে, যেটা 194 স্টল নম্বর স্টল কফি হাউসের চারপাশে, আপনারা গতবারে ওই একই নামে ছিল, 2 নম্বর গেটে, ওখানে আমি ওই স্ট্যাচু বইটি, কয়েকজন আসবেন, আপনারাও এখানে জানালাম, যদি আশেপাশে থাকেন আসতে পারেন, স্বাগত। কিন্তু দূর থেকে যারা, আমি কখনো বলবো না যে, কারণ আমি এবারে হল ভাড়ার কোনো মাথায় আসেনি, ব্যস্ত ছিলাম গ্রামেগঞ্জে, তাই হলে এটা করলাম না। কারণ আমি হলে করলে সেটাকে অবশ্যই বক্তব্য থেকে শুরু করে অনেক কাজে লাগাবো, সেটা আমি ইচ্ছে আছে 2025-এ করার। তো তাই এই স্টলেই আমরা একটা ওই ছোটোখাটো একটা ভিডিও করব, আমরা যারা থাকবো, আর একটু এই চাটা খাওয়া দাওয়া, একটু আড্ডা, পরস্পরের সঙ্গে আলাপ হওয়া, আলাপ পরিচয়, এই কাজটা হবে। সময়টা মোটামুটি এই 3:30 4টে এরকম সময় রাখা হয়েছে। কেউ কেউ আগেই চলে আসবেন, আড্ডা টাড্ডা হবে। তো এই হলো বিষয়। তারপর থেকে তো স্ট্যাচু ইতিমধ্যেই অনেকে বুক করেছেন, আমি পরে হয়তো পাঠাতে পারবো। তো যাই হোক, তো সেভাবে আসতে, তারপরে তো মেলাতে আপনারা আসবেন। তবে আবার বলছি, এটা জানালাম, এটা আমার জানানো কর্তব্য বলে, কিন্তু এমন নয় যে আপনাদের কালকেই আসতে হবে, সম্ভব নয়। হ্যাঁ, কয়েকজন আসবেন বলেছেন। হ্যাঁ, তো এছাড়াও যদি কাছে পিঠে কেউ থাকেন আসতে পারেন, স্বাগত, ভালো লাগবে। কিন্তু দূর থেকে, অনেক দূর থেকে এখানে এসে এ কারণে আসবেন না, কারণ আপনাদের অন্যান্য কাজ আছে, পেশাগত কাজ আছে, আপনারা হয়তো অন্য দিন ভেবে রেখেছেন আসবেন, তারা আপনাদের মতো আসবেন, কোনো সমস্যা নেই। আমি প্রতিদিনই থাকব, শুক্রবার থেকে আমি প্রতিদিনই থাকব, 31শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই থাকব। এই ধরুন 1:30 এরকম সময় থেকে একদম 7:30 8টা পর্যন্ত। আজ এখানেই রাখছি, দেখা হবে বইমেলায়। শুভরাত্রি।